বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করেছে পাত্রপক্ষ। এই নিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। দেখতে সুদর্শন, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ দিয়ে মোটা বেতনে সরকারি চাকরি করা পাত্রকে হাতছাড়া করতে চাইল না মেয়ের মা সুবর্ণা রানী। বাবা নিহার বাবু প্রথমে একটু গাইগুই করল, পরে স্ত্রীর কথা মেনে নিল। বড় মেয়ে সুপ্তি ছাদের এক কোণে আনমনা হয়ে বসে আছে। কোমর ছুঁই ছুঁই ঢেউ খেলানো কোকড়ানো সুন্দর চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। বাসন্তী রঙা শাড়ির আঁচলখানা বড় অবহেলায় মাটিতে লুটিয়ে পড়েছে। টানা টানা মায়াবী চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। চোখের জলের সাথে কাজল লেপটে গেছে। এতে যেন মায়া মায়া চেহারার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তুমি যতই শ্যামবর্ণ মায়াবী চেহারা নিয়ে জন্ম নাও না কেন, এই দেশের মানুষগুলো সুন্দরের পূজারী। এরা আসল সৌন্দর্য বলতে বুঝে গায়ের রং ধবধবে ফর্সা। সৌভাগ্যক্রমে ছোট বোন দীপ্তির গায়ের রং ধবধবে ফর্সা, নাকটা বোচা, চোখ দুটো ছোট ছোট, কাঁধ পর্যন্ত সিল্কি চুল। আজ দিদিকে দেখতে আসবে তাই মায়ের কথা মতো নিজের ঘরে লুকিয়েছিল দীপ্তি। কিন্তু শেষ রক্ষা হলো না। ছেলের মাসিমণি ঠিকই বাথরুমে যাওয়ার নাম করে চট করে দীপ্তির ঘরে ঢুকে পড়ল। তারপর দীপ্তিকে এটা সেটা প্রশ্ন করতেই দীপ্তি ঘাবড়ে গিয়ে সব গড় গড় করে বলে দিল। ছেলের মাসিমণি দীপ্তির হাত টেনে ধরে বসার ঘরে নিয়ে আসতেই ছেলে মুগ্ধ হয়ে দীপ্তির দিকে অপলক তাকিয়ে রইল। ছেলের মাও সুপ্তিকে প্রশ্ন করা বাদ দিয়ে খুব আগ্রহ নিয়ে দীপ্তিকে পাশে বসিয়ে দিল। মুখে হাসি টেনে বলল, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তা মা, নাম কি তোমার? দীপ্তি ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, দীপ্তি। এবার কোন ক্লাসে পড়ো? এইচএসসি দিয়েছি। ভালো ভালো। ছেলের মা সুপ্তির হাতে 1000 টাকার একটা নোট গুঁজে দিয়ে বলল, তুমি এখন যেতে পারো। সুপ্তির মুখটা অপমানে থমথমে হয়ে গেল। পার চলে না। কত কষ্টে যে জায়গাটা থেকে উঠে দাঁড়ালো। ছেলের মা সুপ্তির বাবাকে বলল, আপনার ছোট মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে দাদা। ঠিক এইরকম একটা ফুলের মতো ফুটফুটে মেয়ে আমার ছেলের বউ করার জন্য বহুদিন ধরে খুঁজছিলাম। সৌভিক তখনও দীপ্তির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপ্তির বাবা ইতস্তত করে বলল, মানে? সৌভিকের মা বলল, কোনো মানে টানে শুনবো না কিন্তু। আমার বড় মেয়েটার কোনো গতি না করে ছোট মেয়েটার বিয়ে দেব না। পাত্রের মাসুমণি বলল, দেখেন দাদা, এখন যুগ পাল্টেছে। ছোট বোনেরও আগে বিয়ে হয়, এটা কোনো সমস্যা না। শুভ দিনক্ষণ দেখে আগে আপনার ছোট মেয়েটার বিয়ে হোক, তারপর না হয় বড় মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। তাছাড়া যে বাজার পড়েছে, একসাথে তো দুটো মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না। সব কথাই সুপ্তির কানে গেল। মনটা বিতৃষ্ণায় ভরে গেল। মাকে ডেকে বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা। ছেলেকে পছন্দ হলে দীপ্তিকে এইখানেই বিয়ে দিয়ে দাও। সুবর্ণা রানী ইতস্তত করে বলল, বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিলে লোকে কি বলবে? আমার বিয়ের জন্য তো এই পাত্র এতদিন তোমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করবে না। তোমাদের ভাষায় ভালো পাত্র হাতছাড়া হলে পরে তোমরাই দোষারোপ করবে আমাকে। সুবর্ণা রানী মেয়ের মাথায় হাত রেখে বলল, এভাবে বলছিস কেন মা? সুপ্তি সে কথায় উত্তর দিল না। বলল, মা, আমি ছাদে যাচ্ছি, তোমরা এই ফাঁকে বিয়ের পাকা কথা সেরে ফেলো। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুপ্তি ব্যস্ত পায়ে ছাদে চলে গেল। সৌভিকের মাসিমণি সৌভিকের মাকে ফিসফিস করে বলল, ভাগ্যিস আমি বাথরুমে যাওয়ার বাহানায় পুরো বাসাটা ঘুরে দেখেছিলাম, তা না হলে এত সুন্দর মেয়েটা হাতছাড়া হয়ে যেত। সৌভিকের মা সুমিত্রা বলল, এই বৈশাখী ভালো দিনক্ষণ দেখে আমি ওদের 4 হাত এক করে দিতে চাই দাদা। নিহার বাবু স্ত্রীর দিকে চোখ তুলে তাকালো। তিনি ইশারায় রাজি হয়ে যেতে বলল। তারা আগেই খোঁজখবর নিয়ে দেখেছে, ছেলে বড় চাকরি করে। মানিকগঞ্জ সদরে নিজেদের 5 তলা ফ্ল্যাট বাসা আছে। ছেলেরা 1 ভাই 4 বোন। বোন 4 জনের বিয়ে হয়ে গেছে। শুধু বাড়িতে দীপ্তি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে। ভাগ্য ভালো হলে ছেলে যেখানে জব করে সেখানেও নিয়ে যেতে পারে দীপ্তিকে। এরকম সোনার টুকরো পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া বড় মেয়ে সুপ্তিরও দেখতে শুনতে ভালো আর খুব গুণবতী ও ভদ্র। ওর জন্য খুঁজলে ভালো ছেলে পাওয়া ব্যাপার না। আপাতত ছোট মেয়েটার বিয়ে হোক, পরে সময় করে বড় মেয়ের বিয়ে দেওয়া যাবে।
পাত্রপক্ষ আশীর্বাদের দিনক্ষণ পাকা করে দীপ্তির কপালে হলুদ ছুঁয়ে মিষ্টিমুখ করে চলে গেল। সুপ্তি ধীরে ধীরে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। মা কত করে রাতে খাওয়ার জন্য ডাকলো, সুপ্তি সাড়া দিল না। সুপ্তির কেমন অদ্ভুত কষ্ট হচ্ছে। আয়নায় নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুপ্তি। সুপ্তির প্রতিবিম্ব যেন ওকে আজ উপহাস করছে। গায়ের রংটা আর একটু সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? অন্তত পাত্রপক্ষের সামনে এভাবে অপদস্থ হতে হতো না। দীপ্তির কেমন মিশ্র অনুভূতি হচ্ছে। এক মন দিদির জন্য দুঃখ অনুভব করছে, আরেক মন এত ভালো করে বিয়ে হবে দেখে খুশিতে ডগমগ। আসলে দীপ্তির পড়তে ভালো লাগে না, বিয়ে হলেই পড়া থেকে চিরতরে মুক্তি মিলবে। দিদিটা তো প্রচুর পড়ুয়া, বইয়ের ভেতর সারাক্ষণ মুখ গুজে থাকে। ওর কি মাথা ব্যথা করে না? সুপ্তিকে পড়তে দেখলো দীপ্তির আজকাল খুব মাথা ব্যথা হয়। তাছাড়া ছোটবেলা থেকে গায়ের রং সুন্দর দেখে মায়ের আদরটা বেশিই পেয়েছে দীপ্তি। কখনো কোনো কাজ করতেও দিত না মা। বিছানায় শুতেই সৌভিকের চেহারা চোখের পাতায় ভেসে উঠল। দীপ্তি খুব লজ্জা পেল। ইস, মানুষটা তখন কেমন ড্যাব ড্যাব করে দীপ্তির দিকে তাকিয়েছিল। দীপ্তি সারা রাত আকাশ পাতাল ভেবেও কোনো কুল কিনারা পেল না। এক সপ্তাহ নাগাদ দীপ্তির বিয়ে ঠিক হয়েছে। এর মাঝে মা বাবা ঘটা করে সৌভিককে আশীর্বাদ করে বিয়ের দিনক্ষণ পাকা করে এসেছে। একদিন সকালে কোচিং শেষে রাস্তায় নামতেই দীপ্তি দেখল সৌভিক বাইকে হেলান নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো কালো শার্ট, চোখে কালো সানগ্লাস। দীপ্তি অসময়ে সৌভিককে দেখে শুকনো ঢোক গিলল। রাস্তার অপোজিটে সৌভিককে দেখে খুব লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সৌভিক দীপ্তিকে দেখে বাইক স্টার্ট দিল। দীপ্তির সামনে জোরে ব্রেক কষে বলল, আমায় দেখে পালিয়ে যাচ্ছ বুঝি? দীপ্তির বুকের দুকপুকানি বেড়ে গেল। এভাবে টলিউডের নায়কের মতো এন্ট্রি নিলে ক্রাশ না খেয়ে থাকা যায়? দীপ্তির বান্ধবীরা ফিসফিস করে বলল, ছেলেটা কে রে দীপ্তি? সৌভিক হেসে দিল। ব্রুজোড়া নাচিয়ে বলল, তুমি ওদের বলনি কেন দীপ্তি আমি কে? দীপ্তি ঘাবড়ে গেল। সৌভিক বলল, চলো কাছে কোথাও ঘুরে আসি। দীপ্তি সাহস পেল না। সৌভিক বলল, একা যেতে ভয় পাচ্ছ? ওকে, নো প্রবলেম, তোমার দিদিকে ডেকে নাও। দীপ্তি সুপ্তিকে ফোন দিয়ে বলল, দিদি আমার কোচিং সেন্টারের সামনে, একটু আসতে পারবি? কেন? আয় না প্লিজ। সুপ্তি বিরক্ত হয়ে বলল, অনেক কাজ পড়ে আছে, আমি এখন যেতে পারবো না। সৌভিক বলল, আমাকে ফোনটা দাও, আমি কথা বলি। দীপ্তি ফোনটা সৌভিকের হাতে দিয়ে দিতে সৌভিক বলল, ভয় পাচ্ছেন? আপনি কে? আমি দীপ্তির হবু বর। আসলে ও আমার সাথে একা একা ঘুরতে যেতে সাহস পাচ্ছে না। আপনি আসলে যাবে। আজব, আমি কেন আপনাদের সাথে যাব? আসলে কি হবে? বোনের সাথে বোন যায় না বুঝি? সরি, অন্যের বোন কি করে জানি না, তবে আমি যেতে পারবো না। আপনার সাথে আমার বিয়ে ভেঙে দীপ্তির সাথে বিয়ে ঠিক হয়েছে বলে আপনি কি কোনোভাবে আমাদের জেলাস ফিল করছেন? অদ্ভুত কথা বলছেন তো আপনি। সাহস থাকলে আসুন, তবে আমার সাহস আছে কি নেই আপনাকে দেখতে হবে না। অযথা ঘুরে বেরিয়ে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। সরি। কথাটা বলেই সুপ্তি ফোনের লাইনটা কেটে দিল। অপমানে সৌভিকের মুখটা থমথমে হয়ে গেল। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে সৌভিক বলল, তুমি আমার সাথে ঘুরতে যাবে কি যাবে না? দীপ্তির খুব কান্না পেল। বিয়ে ঠিক হয়েছে, স্বাদ নিরো হয়নি। মানুষটা কেমন দীপ্তির ব্যাপারে অধিকার ফলানোর চেষ্টা করছে। দিদিটা সব কিছুতেই বাড়াবাড়ি। এলে কি এমন ক্ষতি হতো? দীপ্তির বোঝা হয়ে গেছে। দিদিটা হিংসে থেকে মানুষটার সাথে অমন রুক্ষ ব্যবহার করলো। দীপ্তি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে সৌভিকের বাইকের পেছনে উঠে বসলো। সৌভিক একটানা একটা নামি দামি কফি শপের সামনে গিয়ে থামালো। দীপ্তির বাম হাত চেপে ধরে একটা কফি শপের ভেতরে ঢুকে কোনার টেবিলে গিয়ে বসলো। বলল, তোমার দিদি কি বড্ড অহংকারী, নাকি হিংসা থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলো? দীপ্তি কি বলবে ভেবেই পেল না। সৌভিক আবারও বলল, তোমার দিদিকে বলে দিও এসব অহংকারী তেলবাজ মেয়েকে সৌভিক চৌধুরী গোনায় ধরে না। এনিওয়ে, কি খাবে বলো? দীপ্তি মিনমিন করে বলল, আমি কিছুই খাবো না। কেন খাবে না? তুমিও তোমার দিদির মতো ঢঙি নাকি?
দীপ্তির মনে মনে দিদির উপর খুব রাগ লাগছে। দিদিটার জন্য এই মানুষটার কাছে কতগুলো বাড়তি কথা শুনতে হলো দীপ্তিকে। সবিক চট করে দীপ্তির উন্মুক্ত সুন্দর কাঁধে হাত রাখলো, নিচু কণ্ঠে বলল, রাগ করো না, আসলে তোমার দিদির রুক্ষ ব্যবহারে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। অনাকাঙ্ক্ষিত স্পর্শে দীপ্তি কেঁপে উঠল। সৌভিকের হাতটা আলগা হওয়ার বদলে ধীরে ধীরে দীপ্তির পিঠে চেপে বসল। হঠাৎ আগুনের উল্কা এসে গায়ে লাগলে যেমন অনুভূতি হয়, ঠিক একই রকম অনুভূতি এই মুহূর্তে দীপ্তির হচ্ছে। দীপ্তি ভীতু কণ্ঠে বলল, কি করছেন, ছাড়ুন। কেন, আমার স্পর্শ ভালো লাগছে না তোমার? বিয়ের আগে এভাবে মেলামেশা করা ঠিক না। আশ্চর্য, আমরা কিভাবে মেলামেশা করছি? আমি কি তোমায় নিয়ে শুয়ে পড়েছি? জাস্ট একটু ছোঁয়াছুঁই তো। বিয়ে ঠিক হওয়ার পর এগুলো কমন ব্যাপার। দীপ্তি আর কিছু বলার সাহস পেল না। তবে সৌভিকের হাত দীপ্তির গলা বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে। দীপ্তির এত লজ্জা লাগছে, ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। বিয়ে ঠিক হয়েছে 7 দিন হলো। 7 দিনের ব্যবধানে মানুষটা কথা নেই বার্তা নেই, এতটা ঘনিষ্ঠ আচরণ করছে। ভালোভাবে তো এখনো চেনা জানা হলো না মানুষটার সাথে, শুধু রাতে যায় একটু ফোনে কথা হতো। লোকটা 18+ কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম 2 দিন খারাপ লাগলো, এখন অবশ্য একটু একটু দীপ্তিরও ভালো লাগে। লোকটা দীপ্তির বুকের নরম মাংসপেশিতে মৃদু চাপ দিতেই ব্যথায় কুকড়ে উঠল দীপ্তি। সৌভিক দীপ্তিকে ছেড়ে দিয়ে কেমন করে যেন হাসলো। নিচু কণ্ঠে বিড়বিড় করে বলল, আমরা কবে ডেটে যাচ্ছি? কোথায়? কোথায় বোঝো না? বিয়ের আগে দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তারপর বিয়ে করব। অসম্ভব, কিচ্ছু অসম্ভব না। তুমি যদি দূরে কোথাও যেতে না চাও সমস্যা নেই, আমাদের ফ্ল্যাটেই আমরা। দীপ্তি শুকনো ঢোক গিল, বলল, না না। সবিক দীপ্তির বাহু শক্ত করে চেপে ধরে চোখে চোখ রাখলো, কেমন হিংস্র চাউনি। দীপ্তি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। সবিক বলল, তোমাকে দেখার পর থেকে আমার মাথায় জাস্ট আগুন ধরে গেছে দীপ্তি। দীপ্তি ভয়ে ভয়ে বলল, আমি এখন বাসায় যাব। সে তো যাবেই, আরও কিছুক্ষণ থাকো না, আমার ভালো লাগবে। আবির চ্যাটার্জি, বয়স 32 ছুঁই ছুঁই, দেখতে লম্বা চড়া, মেদহীন প্যাটানো শরীর, দেখেই বোঝা যায় নিয়মিত জিম করে। গায়ের রং শ্যামবর্ণ, তবে চোখ মুখ সুন্দর। মাথায় একগাছি ঝাঁকড়া চুল, স্টাইল করে ছেটে রাখা ডান গালের দাড়িতে ঘন কালো একটা তিল আছে, দেখতে বেশ লাগে। ঢাকায় নিজেদের বড় বড় 2টো শোরুম আছে। 6 বছর আগে পড়াশোনার পাট চুকিয়ে বাবার সাথে পৈতৃক ব্যবসা দেখাশোনা করা আবির। ঈদের আগে আগে শোরুমগুলোতে প্রচুর ভিড় হয়। বাসায় ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। মাকে খাবার টেবিলে খাবার নিয়ে বসে থাকতে দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল। মুখে হাসি ফুটে উঠল। কৃত্রিম রাগ দেখিয়ে আবির বলল, কতবার বারণ করেছি না মা তোমাকে? অসুস্থ শরীরে আমার জন্য রাত দুপুরে খাবার নিয়ে বসে থাকার দরকার নেই। শ্রীনা রানী মন খারাপ করে বলল, তাহলে আমাকে একটা বৌমা এনে দে। আবির বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। দায়সারাভাবে বলল, একটা বিয়ে করে শখ মিটে গেছে মা, আর ইচ্ছে নেই। শ্রীনা রানীর মনটা বিতৃষ্ণায় ভরে গেল। চোখ রাঙিয়ে বলল, ওই ডাইনিটার জন্য তুই নিজের জীবন কেন নষ্ট করবি বাবা? সব মেয়েরা একরকম হয় না। আমি বেছে বেছে তোর জন্য মিষ্টি একটা বউ এনে দেব, দেখিস। তারপর কি হবে? বিয়ের মাস 2 পেরোতে আমার টাকা পয়সা সোনাদানা চুরি করে বয়ফ্রেন্ডের হাত ধরে রাত দুপুরে পালিয়ে যাবে। বর্তমান জেনারেশনের মেয়েদের প্রতি আমার একদম বিশ্বাস উঠে গেছে মা। আমি আর বিয়েই করব না। সে দেখা যাবে ক্ষণ। ভালো কথা, তোর মেজ পিসি ফোন করেছিল। আবির ভাত খেতে খেতে বলল, কি বলল পিসি? সবিকের বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে বিয়ে। ভালো, তুই বিয়েতে যাবি না? না মা। কেন বাবা? এত কোলাহল আমার ভালো লাগে না। তা বললে তো হবে না, তোর পিসি বারবার বলে দিয়েছে তোকে সাথে করে নিয়ে যেতে। আবির হাত মুখ দিয়ে উঠে পড়ল। ঘরে যেতে যেতে বলল, সে দেখা যাবে ক্ষণ। আবিরদের প্রায় 2000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। বাড়িটা ছবির মতো সুন্দর, ঝকঝকে চকচকে। পুরো বাসার দরজা জানালা কাঁচ দিয়ে ঘেরা। নিচতলা একটা ড্রয়িং রুম, একটা রান্নাঘর, আর উপরতলায় শয়নকক্ষ।
আবিরের শয়নকক্ষের সাথে বিশাল ব্যালকনি। ব্যালকনির পুরোটা জুড়ে বাহারি পদের ফুলের বাগান করেছে আবির। ফুল গাছের পাশে একটা টিয়া পাখির খাঁচা। খাঁচার ভেতর বসে লাল রঙা ঠোঁটজোড়া দিয়ে কুটকুট করে বনরুটি ছিঁড়ে খাচ্ছে টিয়া পাখি। আবিরকে ব্যালকনিতে আসতে দেখেই টিয়া পাখি ডানা ঝাপটে মিষ্টি সুরে বলল, আবির, আবির, আবির। আবিরের মুখে হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে বলল, কি খবর বিবিসি? আবির পচা, আবির পচা, আবির পচা। টিয়া পাখিকে বিবিসি বললে টিয়া পাখি রেগে যায় কেন আবির বোঝে না, তবে পাখিটাকে রাগিয়ে দিয়ে খুনসুটি করতে বেশ লাগে। আবির একটা সিগারেট ধরিয়ে দোলনায় শরীর এলিয়ে দিল। বিয়ে ঠিক হওয়ার পর বড় শখ করে দোলনাটা কিনেছিল আবির, বউয়ের সাথে জ্যোৎস্না বিলাস করবে বলে। দোলনাটা এখানে ঠিকই পড়ে আছে। আফসোস, বউটাই শুধু চলে গেছে। সিগারেটের নেশা আবিরের কখনোই ছিল না। পাপড়ি চলে যাওয়ার পর থেকে রোজ রাতে নিয়ম করে 2টো সিগারেট খায় আবির, তারপর ঘুমাতে যায়। মা, আমি দীপ্তির বিয়ের 3 দিন মামার বাড়ি গিয়ে থাকবো। মা আতকে উঠল, বলল, সে কি, কেন? সুপ্তি বিরক্ত হয়ে বলল, কেন তুমি বোঝো না? দীপ্তি পাশ থেকে বলল, পালিয়ে যেতে চাচ্ছিস দিদি? আশ্চর্য, পালাবো কেন? তাহলে আমার বিয়ের সময় তুই মামা বাড়ি যাবি কেন? এখন কি কাজ তোর ওখানে? সব কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? কেন সবসময় তুই আমাকে হিংসে করিস দিদি? আমার গায়ের রং ফর্সা বলে? সুপ্তির মনটা খারাপ হয়ে গেল। কৃত্রিম ঝাঁজ দেখিয়ে বলল, দীপ্তি, মুখ সামলে কথা বল। আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে তুই থাকবি না, এটা তো আমি কিছুতেই মেনে নেব না দিদি। তো কি করব? বড় বোন হয়ে ছোট বোনের বিয়েতে সংসেজে ঘুরে বেড়াবো? প্লিজ দিদি, এখন যুগ পাল্টেছে। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলল। তার বোকাশোকা ছোট বোনটার ওপর সুপ্তির খুব রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। সবিকে তাকানো, কথাবার্তা সুপ্তির ভালো লাগে না। কেমন উগ্র ব্যবহার। সবিক ছেলে হিসেবে কেমন? আদৌ ভালো করে খোঁজখবর নিয়েছে নাকি কে জানে? নাকি শুধু সুপ্তিকে দেখলেই অমন তুচ্ছ তাচ্ছিল্য করে। সবিকরা 5 জন বন্ধু মিলে বৃহস্পতিবার অফিস ছুটির পর দেবুর ফ্ল্যাটে মদের আসর বসিয়েছে। সৌভিক পরপর 3 প্যাক খেলো। দেবু গিটারে টুংটাং সুর তুলে বলল, তোর হবু বউয়ের কী খবর সৌভিক? টেস্ট করে দেখেছিস? সৌভিক মুখ খিচিয়ে বলল, ধ্যাত, ছুতে গেলে এমন ভাব করে যেন আমি জামাই না, ভাসুর লাগি। অসহ্য। সবগুলো বন্ধু দাঁত বের করে খিক খিক করে হেসে দিল। সৌভিক বলল, দীপ্তির ভেতরে কোনো তেজ নেই, একদম সহজ সরল, কিন্তু ওর বড় বোনটা অনেক তেজি। প্রথম দিন দেখে বুঝিনি। রিয়ান এক চোখ টিপে বলল, তোরই কপাল সৌভিক, একটা বোন বিয়ে করবি, 2টো বোন ভোগ করবি। আহা, সৌভিক কেমন করে যেন হাসলো। বলল, দীপ্তি হবে আমার ঘরের বউ, সুপ্তি হবে আমার গোপন প্রেমিকা। সুপ্তি যদি আমার অফারে রাজি না হয়, ওকে আমি কখনোই বিয়ে করতে দেব না। যত ভালো ঘর থেকেই বিয়ের সম্বন্ধ আসুক না কেন, এমন অপবাদ দেব না পাত্রপক্ষ রাস্তা থেকে পালাবে। হা হা। অভিক বলল, কি এমন দেখলি তোর বড় শালিকার মাঝে? তাছাড়া সুপ্তিকে যদি ভালো লাগে, দীপ্তির সাথে বিয়েটা ভেঙে দে, এখনো সময় আছে। অসম্ভব, আমার দুজনকেই লাগবে। দীপ্তির মতো সহজ সরল মেয়ে কি আমার ঘরের বউ হিসাবে লাগবে? রিয়ান বলল, তোরই জীবন মামু। মেয়ের বাবা মাগুলো কি বোকারে? সরকারি চাকরি, ফ্ল্যাট বাড়ি দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কখনো ছেলের স্বভাব চরিত্রের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে না। এতে অবশ্য ভালোই হয়েছে, না হলে 65% ছেলেকেই বিয়েবিহীন কাটাতে হতো। সবিক উঠে পড়ল, বলল, অনেক রাত হয়েছে, এবার আসি রে। অবিক মাতাল হয়ে চিল্লিয়ে বলল, বইয়ের ভাগ না দিলি, তোর শালির ভাগ অন্তত আমাদের দিস। সবিক বাঁকা হেসে মাথা জাকিয়ে ধীর পায়ে চলে গেল। দীপ্তিকে দেখার পর থেকে রাতে ঘুম হয় না সৌভিকের। মাথা পুরো নষ্ট হয়ে গেছে। কতবার কতভাবে একান্তে সময় কাটানোর জন্য দীপ্তিকে বুঝিয়েছে সৌভিক। ভীতু মেয়েটা রাজি হলো না। সৌভিক ঘড়ি দেখল, রাত 1:03। দীপ্তিকে ফোন দিল। 4-5 বার ফোনটা বেজে বেজে কেটে যাওয়ার পর দীপ্তি ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলো।
সবিক কুশল বিনিময় না করে সরাসরি বলল, আগামীকাল তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে দীপ্তি। আমার কথা যদি না রাখো আমি বিয়েই করব না তোমাকে। দীপ্তি ভয়ে ভয়ে বলল, এসব কি বলছেন আপনি? সবিকের নেশা চড়ে গেছে, ভদ্রভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সবিক নেশা করলে গালাগালি দিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু হবু বউকে গালাগালি দেওয়া যায় না। সবিক ফিসফিস করে বলল, ভিডিও কলে আসো না জান, তোমাকে মন ভরে দেখব। দীপ্তির খুব কান্না পেল। ভিডিও কলে আসলেই সবিক কেমন হিংস্র চাউনিতে অপলক তাকিয়ে থাকে দীপ্তির বুকের দিকে। তারপর বিরক্ত হয়ে বলে, ওড়নাটা ফেলে দাও, ভালো লাগছে না দেখতে। তারপর তারপর আরও অনেক অনেক খারাপ কথা বলে সবিক। সবিকের নির্লজ্জ তাকানো, কথা বলার ধরন দেখে দীপ্তির আনন্দ হয় না, উল্টো লজ্জায় গা গুলোয়। দীপ্তি এক পর্যায়ে ফোন কেটে দিয়ে মিথ্যে করে বলে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সরি। এত রাতে দীপ্তি ভিডিও কলে কথা বলার সাহস পেল না, মিথ্যে করে বলল, কারেন্ট নেই। মনে মনে খুব খারাপ একটা গালি দিল সৌভিক। এক হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে কি যেন ভাবল, বলল, আগামীকাল ঢাকা যাব, তোমাকে আমার সাথে যেতে হবে। দীপ্তি মিনমিন করে বলল, আমি গিয়ে কি করব? সৌভিক স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, বিয়ের শপিং করতে যাব দীপ্তি, তোমার পছন্দের সব কিছু কেনাকাটা করব। বাবা মা আমাকে একা ছাড়বে না। বেশ, তবে তোমার দিদিকেও সাথে নিও। আচ্ছা। সৌভিক ফোন কেটে দিয়ে কেমন করে যেন হাসলো। তারপর রাত জেগে দীপ্তির শাড়ি পরা একটা ছবি এডিট করে নগ্ন একটা শরীরে বসিয়ে দিয়ে মন ভরে দু চোখ জুড়িয়ে দেখতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সুপ্তির হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল দীপ্তি। সুপ্তি বেশ অবাক হলো, ব্রুজোড়া নাচিয়ে বলল, কি রে, ঘটনা কি? সবিকে কেন যেন দু চোখ পেতে দেখতে পারে না দিদি। সবিকের সাথে ঢাকা যাওয়ার ব্যাপারে কিভাবে যে দিদিকে রাজি করাবে বুঝতেই পারছে না দীপ্তি। কিন্তু দীপ্তি তো বিয়ের আগে একা একা সবিকের সাথে মরে গেলে আর কোথাও যাবে না। প্রথমবার খুব শিক্ষা হয়েছে। দীপ্তিকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে দেখে সুপ্তি দীপ্তির কাঁধে একটা হাত রাখলো। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে রে, মুখটা এমন শুকনো লাগছে কেন? দীপ্তি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবি দিদি, প্লিজ না করিস না। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, বল, আমার গা ছুঁয়ে আগে কথা দে। সুপ্তি বিরক্ত হয়ে বলল, এত ঢং না করে বলতো প্লিজ দিদি। আচ্ছা, কথা দিলাম, তোকে আমার সাথে আজ একটু ঢাকা যেতে হবে। কেন? বিয়ের মার্কেট করতে। আর কে যাবে? সবিকও সাথে যাবে। অসম্ভব, আমি যাব না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস দিদি। সুপ্তি মাকে ডাকলো, বলল, ও মা, তুমি না দীপ্তির বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকা যেতে চেয়েছিলে? হ্যাঁ তো, দীপ্তির হবু বর অফার করেছে, তারা বিয়ের কেনাকাটা করতে ঢাকা যাবে। আমাদের বাড়ি থেকে কেউ যাবে নাকি? গেলে তাদের সাথে যেতে পারে। এক হিসাবে ভালোই হবে মা, তোমার হবু জামাইয়ের বডির মাপ নিয়ে এই সুযোগে তার জন্য জামা জুতা কিনতে পারবা। মা সরল মনে বলল, তাহলে তো ভালোই হলো। এই দীপ্তি, তুই সবিককে ফোন করে বলে দে, আমরাও যাব। আচ্ছা মা। সবিককে ফোন দিয়ে দীপ্তির সাথে মা দিদির যাওয়ার কথা বলল। সবিক খেপে গেল, রাগে দাঁত কিরমির করে বলল, তুমি কি গবের দীপ্তি? তোমার মা কেন আমাদের সাথে যাবে? আশ্চর্য। দীপ্তি মন খারাপ করে বলল, তাহলে কি মাকে মানা করে দেব? সৌভিক মৃদু ধমকে বলল, খবরদার না। আচ্ছা, রেডি হও তোমরা, আমি আসছি। সৌভিক একা এলো না, বুদ্ধি করে মা আর মাসিমণিকেও সাথে নিয়ে এলো। তারপর সবাই মিলে একটা মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আর মাত্র 9 দিন পর বিয়ে, অনেক কাজ পড়ে আছে। এর মাঝে সময় বের করে আর ঢাকা আসা সম্ভব না। আজকেই কেনাকাটা শেষ করতে হবে। তাই বিয়ের শপিং করতে করতে অনেক রাত হয়ে গেল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ওরা আর রিস্ক নিল না। রাতটা সৌভিকের মামার বাসায় থেকে যেতে বাধ্য হলো। ফোন করে এক ফাঁকে ট্রিনা রানীকে বলে দিয়েছে সুমিত্রা। আনুমানিক রাত 12টার দিকে ওরা আবিরদের বাসায় পৌঁছালো। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছে। সারাদিন ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত। কুশলাদি করে শুতে গেল সবাই। সুপ্তি ওয়াশরুমে গিয়েছিল, গা ম্যাজম্যাজ করছে। স্নান সেরে বের হলো, এখন ফ্রেশ একটা ঘুম হবে। তার আগে 1 কাপ চা পেলে মন্দ হতো না। অচেনা বাড়িতে কার কাছে চা চাইবে, লজ্জা লাগছে। এসে দেখলো বসার ঘরে কেউ নেই।
সবাই শুতে চলে গেছে। একজন মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত এ বাড়িতে কাজ করে, পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। সুপ্তি মহিলাকে ইশারায় ডেকে ইতস্তত করে বলল, শোব কোথায়? সিঁড়ি দিয়ে উপরে চলে যান, ডান দিকের ঘরে আপনাকে শোবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। সুপ্তি উপরে এসে দুটো দরজা দেখে দ্বিধায় ভুগছে। কোন ঘরে যাবে বুঝতে পারছে না। একটা ঘরের দরজা সামান্য ফাঁকা দেখে আস্তে করে ঢুকে গেল। ঘরটা বেশ অন্ধকার, তবে ব্যালকনিতে টিমটিমে হলদে রঙা আলো জ্বলছে। ঘরের ভেতর বেলি ফুলের গ্রানে মম করছে। এই ঘরে কাউকে না দেখে চলে যেতে নিল সুপ্তি। তখনই শুনতে পেল কেউ কণ্ঠে খুব দরদ ঢেলে গিটার বাজিয়ে গান গাইছে। সুপ্তি থমকে গেল। গানের উৎস খুঁজতে ঘুরে দাঁড়ালো। বড় সাহস সঞ্চয় করে এক পা দুপা করে ধীর পায়ে ব্যালকনির দিকে হেঁটে গেল। হলদে আলোতে একজন যুবক গিটার বাজিয়ে চোখ জোড়া বন্ধ করে একমনে গান গাইছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাট এসে যুবকের চোখ মুখ আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এত মিষ্টি কণ্ঠ! সুপ্তি মুগ্ধ হয়ে দরজা হেলান দিয়ে একমনে গান শুনছিল। কে? আবিরের ডাকে ঘোর কাটল সুপ্তির। কাপা কণ্ঠে বলল, আমি সুপ্তি। আবির বেশ অবাক হলো। কে এই অচেনা মেয়েটি? সদ্য স্নান করেছে বোধহয়। এখনও কোমর ছুঁই ছুঁই সুন্দর চুলগুলো দিয়ে টপটপিয়ে জল ঝরে পড়ছে। মেয়েটার কোমল স্নিগ্ধ মায়াবী মুখ জোড়া অন্যরকম মাদকতা বিরাজ করছে। এত স্নিগ্ধ, এত কোমল, এত মায়াকারা মুখখানি সচরাচর দেখা যায় না। টিয়া পাখি ডানা ঝাপটে লাল ঠোঁট জোড়া নেড়ে নেড়ে মিষ্টি সুরে বলল, আবিরের বউ, আবিরের বউ, আবিরের বউ। দুজনেই চমকে উঠল। সুপ্তির বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। হাত পা অসম্ভব কাঁপছে। অতিরিক্ত লজ্জায় মাথা নিচু করে ফেলল সুপ্তি। আবির টিয়া পাখিকে মৃদু ধমকে বলল, চুপ বিবিসি। টিয়া পাখি ঠোঁট নেড়ে সুর করে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির সে কথায় পাত্তা দিল না। ঘরের লাইট জ্বেলে দিয়ে বিনয়ের সুরে বলল, আপনি বোধহয় ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছেন। পাশের ঘরে অতিথিদের শুতে দেওয়া হয়েছে। সুপ্তি গুটিসুটি পায়ে চলে গেল। লজ্জায় আর বলা হলো না। মানুষটার গানের গলা অসম্ভব সুন্দর। সুপ্তির রাতে একটুও ঘুম হলো না। বারবার আবিরের বলা গানের লাইনগুলো কানে বাজছে। খুব প্রিয় একটা গান। মন খারাপ থাকলে বা বৃষ্টি হলে প্রায় এই গানটা তন্ময় হয়ে শোনে সুপ্তি। কণ্ঠে এত দরদ ঢেলে কার জন্য গান গাইছিল মানুষটা? নিশ্চয়ই তার প্রেমিকার জন্য। সুপ্তির খুব ইচ্ছে করছে ওই জাদুকরী কণ্ঠে আর একটি গান শুনতে। সুপ্তির এই স্বপ্ন কি এক জীবনে পূরণ হবে? কি খবর? শুনলাম বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করব। তাতে তোমার কি? আমার আবার কি? এমনিই বললাম। তা বউকে নিয়ে কতদিন সংসার করবা? কৃষ্ণার গা জ্বালানো কথা শুনে সৌভিকের মেজাজটা বিগড়ে যাচ্ছে। প্রায় 1.5 বছরের মতো লিভিং রিলেশনশিপে আবদ্ধ ছিল ওরা দুজন। তারপর কৃষ্ণাই সৌভিকের চরিত্রে দোষ দিয়ে ছেড়ে গিয়ে অন্যথা বিয়ে করেছে। সৌভিকের এতে অবশ্য কিছু যায় আসে না। বাদ ছিটালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছিটালেও নারীর অভাব হয় না। সৌভিক যে ছাত্র জীবনে কৃষ্ণার সাথে দীর্ঘদিন লিভিং রিলেশনশিপে ছিল, কথাটা সৌভিকের পরিবারের কেউ জানে না, শুধু মা জানে। এটা অবশ্য ভালোই হয়েছে। বিয়ের বাজারে বেশ ডিমান্ড সৌভিকের। ছাত্র ভালো হয়, ভালো কলেজ, ভালো ভার্সিটি, ভালো চাকরি পেত, খুব একটা বেগ পেতে হয়নি। দীপ্তির মতো সুন্দরী একটু বোকাশোকা বউ পেলে আর কি লাগে জীবনে। সৌভিকের খুব ইচ্ছে ছিল বিয়ের আগে একান্তে দীপ্তির সাথে কিছু স্পেশাল সময় কাটানোর। অন্তত টেস্ট করে দেখা উচিত ছিল মেয়েটা আদৌ ভার্জিন কিনা। মন বলে দীপ্তি ভার্জিন, কিন্তু যেখানে নিজেই নিজেকে বিশ্বাস করে না সৌভিক, দীপ্তিকে বিশ্বাস করবে কিভাবে? পুরুষ মানুষের যতই স্বভাব চরিত্র খারাপ থাকুক, বিয়ের বাজারে সবাই ভার্জিন মেয়েই খোঁজে। তাই তো এদেশের অধিকাংশ পুরুষ উত্তাল প্রেম করার পরও নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায় না। ঠিকই মা বাবার পছন্দে বিনা বাক্য বেয়ে অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নেয়। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ সৌভিক? সৌভিক দাঁত খিচিয়ে বলল, মাঝরাতে বালের পেঁচাল পাড়ার জন্য ফোন দিয়েছ নাকি? কৃষ্ণা হাসল। কণ্ঠে খানিক তাচ্ছিল্য ফুটিয়ে বলল, যদি তোমার হবু বউ কোনোভাবে জানতে পারে দীর্ঘদিন বিয়ে না করেও তোমার সাথে সংসার করেছে অন্য একটা মেয়ে, তাহলে তোমাদের বিয়েটা আদৌ হবে তো সৌভিক? সৌভিক একটুও ভয় পেল না। উল্টো কৃষ্ণাকে শাসিয়ে বলল,
খবরদার কৃষ্ণা, আমার হবু বউ তো বহুদূর। শ্বশুরবাড়ির কেউ যদি ভুলও জানতে পারে আমার চরিত্র খারাপ, আমি তোমাকে জাস্ট নিজের হাতে খুন করে ফেলবো। তুমি যে আমাকে এতক্ষণ ধরে ভয় দেখানোর চেষ্টা করছো, সব তো আমার ফোনে রেকর্ড হয়ে আছে। রেকর্ডিং ক্লিপটা পাঠাবো নাকি তোমার বরকে? স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতেছ, সুখেই সংসার করো। আমাকে চটিয়ে দিয়ে শুধু শুধু নিজের সংসারে অশান্তি ডেকে এনো না। আমি সুখী না হলে কাউকে সুখী হতে দেব না, কাউকে না, মাইন্ড ইট। কথাগুলো বলেই ফোনের লাইনটা কেটে দিল সৌভিক। খুব ইচ্ছে ছিল আজ রাতে কিছু সময় দীপ্তির সাথে একান্তে কাটাতে, কিন্তু অসময়ে কৃষ্ণার ফোন কল পেয়ে সব ইচ্ছে মাটি হয়ে গেল। মনটা বিতৃষ্ণায় ছেয়ে গেল। কৃষ্ণা ভালোই প্যারা দেবে মনে হচ্ছে। না, এর একটা শক্তপোক্ত ব্যবস্থা নিতে হবে। খুব ভোরে সুপ্তির ঘুম ভাঙল। গতকাল রাতে ভেজা চুলে শুয়ে থাকার কারণে মাথাটা ভারবার লাগছে, কেমন গুমট বাঁধা ব্যথাও করছে। এখন এক কাপ চা না খেলে চলবেই না। মাকেও ডাকতে ইচ্ছে করছে না। সুপ্তি একাই বিছানা ছেড়ে উঠে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল একজন মহিলা রান্না করছে, আরেকজন কেটে কুটে দিচ্ছে। সম্ভবত দুজনই কাজের লোক। এই বাড়ির মানুষরা বোধহয় নিজের হাতে রান্না করে না, কি জানি বাবা। বড় লোকদের বড় বড় ব্যাপার। সুপ্তির তো মায়ের হাতের কিংবা নিজের হাতের রান্না করা খাবার না খেলে মুখেই রুচে না। সুপ্তি এগিয়ে গিয়ে বলল, আমি একটু চা খাবো। মাঝবয়সী মহিলা বলল, কি চা খাইবেন ম্যাডাম? আমি বানিয়ে দিই। সুপ্তি ইতস্তত করে বলল, কিছু মনে না করলে আমি বানিয়ে খাই। আচ্ছা, এইদিকে আসেন ম্যাডাম, আমি বইলা দিতেছি কোথায় কি রাখা আছে। সুপ্তি একটা পাত্রে চায়ের জন্য জল গরম করতে দিল। তাতে আদা কুচি, সামান্য লেবু কুচি, অল্প একটু কালো জিরে, 1 চিমটি নুন, পরিমাণ মতো চিনি দিয়ে জ্বালাতে লাগলো। পাশে দাঁড়ানো মহিলা বেশ অবাক হলো। বলল, কিছু মনে না করলে এই চাটা আরেকটু বেশি করে বানান ম্যাডাম। আসলে আবির দাদা ও গিন্নিমাও এই চা খাইতে পছন্দ করে। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো, মাথা নেড়ে বলল, আচ্ছা বানিয়ে দিচ্ছি। তৃণা রানী ডায়াবেটিক্সের রুগী। রোজ ভোরে ও বিকালে নিয়ম করে দুবেলা হাঁটতে যেতে হয়। কাছে একটা পার্কে হাঁটতে যায়। আজ হেঁটে এসে ক্লান্ত হয়ে সোফায় বসলো। জোতার ফিতে খুলতে খুলতে বেখেয়ালে রান্নাঘরের দিকে তাকালো। খুব অবাক হয়ে তাকিয়ে রইল তৃণা রানী। একটি অল্প বয়সী মেয়ে কোমরে ওড়না গুজে এক মনে কাপে চা ডালছে। কখনো বা কপালের ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখতে এত ভালো লাগলো তৃণা রানীর। এই মিষ্টি মেয়েটাকে গতকাল রাতে দেখেছে বলেও তো মনে পড়ে না, নাকি ভালো করে দেখা হয়নি। তৃণা রানী বলল, দোলা আমার চাটা দিয়ে যা। দোলা চায়ের কাপ তৃণা রানীর হাতে তুলে দিল। তৃণা রানী চায়ে চুমুক দিয়ে আবেশে দু চোখ বুজে ফেলল। বহুদিন এত স্বাদের চা খাওয়া হয় না। দোলা চা বানায় একটুও ভালো হয় না। নুন বেশি দিলে চিনি কম হয়, চিনি বেশি দিলে আদা কুচি কম হয়। মোট কথা খাওয়া চলে। আজকে চাটা একদম পারফেক্ট হয়েছে। গরম ধোয়া ওঠা চা ফু দিয়ে চুমুক দিতে এত ভালো লাগছে। তৃণা রানী বলল, চাটা কে বানিয়েছে দোলা? দোলা হাত উঁচিয়ে সুপ্তিকে দেখালো, বলল, ওই দিদিমণি বানিয়েছে। তৃণা রানী বলল, আবির বোধহয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। আবিরের জন্য জল খাবার দিয়ায়, সাথে এই স্পেশাল চাটাও দিস। আচ্ছা গিন্নিমা। সুপ্তি ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। এক হাতে চায়ের কাপ, অন্য হাত দিয়ে কোমরে গজে রাখা ওড়নাটা ঠিকভাবে পরে নিল। তৃণা রানী বিনয়ের সুরে বলল, তোমার নাম কি মামনি? বসো প্লিজ। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো। আন্টিটা অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে। বড় লোক হলেও বিন্দুমাত্র অহংকার নেই। সুপ্তি ধীর কণ্ঠে বলল, সুপ্তি মজুমদার। বাহ, কোন ক্লাসে পড়ো? অনার্স 3য় বর্ষের ছাত্রী। গল্প উপন্যাস পড়ো মামনি? সুপ্তি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, অবসরে পড়ি আন্টি। কোন লেখকের বই পড়তে বেশি পছন্দ করো? সমরেশ মজুমদার। তৃণা রানী হেসে দিল, বলল, আমার পছন্দের লেখক রবি ঠাকুর। সুপ্তি বেশ অবাক হলো, বলল, আপনিও গল্প পড়েন আন্টি? আগে প্রচুর পড়তাম, এখন তুলনামূলক কম। ও, সৌভিকের হবু বইয়ের সম্পর্কে কি হও তুমি?
সুপ্তি নিচু কণ্ঠে বলল, বড় বোন। তৃণা রানী বেশ অবাক হলো। সুমিত্রা ফোনে বলেছিল অবশ্য, বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনের সাথে সৌভিকের বিয়ে ঠিক করে এসেছি। বড় বোনের গায়ের রং নাকি কালো, দেখতেও সুন্দর না। এই মেয়ের গায়ের রং যদি কালো হয় আর চেহারা যদি অসুন্দর হয়, তাহলে সুন্দর কাকে বলে? এত লক্ষ্মীমন্ত একটা মেয়েকে ওরা রিজেক্ট করে এসেছে। ভাবতেই তৃণা রানীর মনটা খারাপ হয়ে গেল। আবির মায়ের পাশে এসে বসলো, বলল, চাটা কে বানিয়েছো গো মা? অন্যরকম টেস্ট পেলাম। সুপ্তি আবিরকে দেখে নড়ে চড়ে বসলো। গতকাল রাতে বেহেয়ার মতো আবিরের ঘরে গিয়ে দাঁড়িয়েছিল। ভাবতেই লজ্জায় গায়ে কাঁটা দিয়ে উঠল। তৃণা রানী সুপ্তির দিকে তাকিয়ে বলল, সুপ্তি মামনি বানিয়েছে। আবির সুপ্তির দিকে এক পলক তাকিয়ে বলল, বাহ, উনি দারুণ চা বানায় তো। সুপ্তি অন্যদিকে তাকিয়ে লাজুক হাসল। আবির আর সুপ্তিকে পাশাপাশি বসে থাকতে দেখে খুব সাবধানে অন্যরকম একটা ভাবনা তৃণা রানীর মস্তিষ্কে ঢুকে গেল। দুজনকে বেশ মানিয়েছে। এইরকম একটা মিষ্টি মেয়েই তো তৃণা রানী আবিরের বউ করার জন্য খুঁজছিল। তৃণা রানী উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, তোরা গল্প কর, আমি ওইদিকে দেখে আসি রান্না কত দূর। আবির সুপ্তির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। মেয়েটার মুখে মায়া মায়া ভাব আছে। পদ্ম পুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখ দুটোতে বিষাদের ছায়া। মাথায় এলোমেলো একগাছি চুলে হাত কোপা করে রেখেছে। কিছু অবাধ্য চুল কপালে লুটুপুটি খাচ্ছে। এতে যেন মায়াবী চেহারার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। এই সৌন্দর্য চট করে চোখে পড়ে না, গভীর মনোযোগ দিয়ে দেখতে হয়। এই মায়াবী চেহারার শ্যামকন্যাকে যদি জীবনানন্দ দাশ দেখত, তাহলে এক বসাতেই নিশ্চিত কয়েকশো কবিতা লিখে ফেলতে পারত। আবির জীবনানন্দ দাশের একটা কবিতা মনে মনে আওড়ালো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্ত্রী কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? শেষের লাইনটা আবির একটু জোরেই বলে ফেলল। সুপ্তি ইতস্তত করে বলল, জি, আমাকে কিছু বললেন? আবির মাথা চুলকে হেসে দিল, বলল, না না, আপনাকে কিছু বলিনি। আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছিলাম। এ নিয়ে আপনি মেয়ের পক্ষের লোক? রাইট। হ্যাঁ, কনের কি হন আপনি? বড় বোন। গুড। পড়াশোনার ক্ষতি হবে ভেবে আগেই বিয়ে করেননি, তাই না? সুপ্তি স্মিত হেসে বলল, না, আপনার ভাই রিজেক্ট করেছে। আবিরের মনটাই খারাপ হয়ে গেল। এত মিষ্টি একটা মেয়েকে সৌভিক কেন রিজেক্ট করলো? আর মেয়ের বাবা মা বা কেমন? যে ছেলে বড় মেয়েকে রিজেক্ট করেছে, সেই ছেলের সাথে কেন ছোট মেয়ের বিয়ে দিচ্ছে? অবশ্যই এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আবিরের কিছু বলা ঠিক হবে না। আজ শুক্রবার, আবিরদের শোরুম বন্ধ। সবাই সকালে জলখাবার খেয়ে চলে যেতে চেয়েছিল। আবিরের মা দুপুরে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। সৌভিক বেলা 10টার দিকে আবিরের ঘরে গিয়ে বলল, ব্রো, চলো কোথাও থেকে ঘুরে আসি। এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে না। কোথায় যাবি? লেকের পাড়ে চলো। একটা কথা ব্রো, আমি কিন্তু একা যাব না, দীপ্তিকে সাথে নিয়ে যাব। এখানে আসার পর থেকে আমার হবু বউটাকে কাছেই পাচ্ছি না। আবির হেসে দিল, বলল, তাহলে তোরা দুজন গিয়ে ঘুরে আয়। তোদের মাঝে আমাকে টানছিস কেন? না, তোমাকেও সাথে নিয়ে যাব। দীপ্তি আমাকে একটুও বিশ্বাস করে না, জীবনেও একা আমার সাথে যাবে না। নিশ্চিত ওর গোয়েন্দা দিদিকেও সাথে নিয়ে যাবে। আবির বিড়বিড় করে বলল, সুপ্তিও যাবে? কি বললে ব্রো? কিছু না, তুই যা, আমি রেডি হয়ে আসছি। আবির কালো কালারের শার্ট পরল, সাথে ম্যাচ করে ডান হাতে ঘড়ি, চোখে রোদ চশমা পরে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। তারপর গাড়ির চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ততক্ষণে ওরাও চলে এসেছে। সুপ্তিকে দেখেই মনে হচ্ছে ওর একটু আসার ইচ্ছে ছিল না। ছোট বোনটা জোর করে নিয়ে এসেছে। কেমন ছোট বোন বড় বোনের হাত ধরে মুষ্টামুষ্টি করছে, যেন হাত ফসকে পালিয়ে না যেতে পারে। আবির বেখেয়ালে হেসে দিল। সুপ্তির পরনে টপের সাথে লং স্কার্ট,
গলায় ওড়না পেঁচানো, মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই, চুলগুলো উঁচু করে বাঁধা, কপালের মাঝখানে একটা কালো টিপ। চুলগুলো ছেড়ে দিলে বোধহয় দেখতে আরও বেশি ভালো লাগতো। আবির গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সবিক আবিরের পাশে বসলো। পেছনের সিটে দুই বোন বসলো। আবির একটু পরপরই লুকিং গ্লাসে সুপ্তিকে দেখছে। কখনো বা চোখে চোখ পড়ে গেলে লাজুক হেসে দ্রুত চোখ সরিয়ে নেয়, এদিক সেদিক তাকিয়ে ব্যর্থ হয়। আবারও অবাধ্য চোখ জোড়া সুপ্তির মুখ পানে চলে যায়। এই মেয়েটাকে ঠিকভাবে চেনাও না আবির, তারপরও তাকিয়ে থাকতে এত কেন ভালো লাগছে জানা নেই। ধানমন্ডি লেকের পাড়ে এসে সবিক দীপ্তির কাঁধ জড়িয়ে ধরে গল্প করতে করতে অন্য পাশে চলে গেল। আবির ধীর পায়ে সুপ্তির পাশাপাশি হাঁটছে। ঝিরিঝিরি বাতাস বইছে। জলের ঢেউয়ের সাথে অজস্র ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের ভেসে বেড়ানো দেখে সুপ্তি মুগ্ধ দৃষ্টিতে তাকালো। আবির নিঃশ্বাস বন্ধ করে এক পলক সুপ্তির দিকে তাকালো। আজ যেন বাতাসে অন্যরকম মাদকতা বিরাজ করছে। বিড়বিড় করে বলল, অমন করে কি দেখছো মেয়ে? তুমি কি জানো ওই অবহেলে ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের চেয়েও শতগুণ সুন্দর তুমি? দূর থেকে আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে দেখে সবিকের কেমন যেন লাগলো। সবিক আর একটু গভীরভাবে ওদের দিকে তাকালো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির মুখখানি মায়াকারা, অসম্ভব সুন্দর চোখ মুখ। এত নিখুঁত মিষ্টি চেহারার মেয়ে সচরাচর দেখা যায় না। আশ্চর্য, সুপ্তির সুপ্ত সৌন্দর্য সবিক আগে কেন খেয়াল করেনি? সবিকের বুকের ভেতর খুব সাবধানে কি যেন ওলটপালট হয়ে গেল। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে দেখে অসহ্য লাগছে। মনের ভেতর বিদঘুটে অনুভূতি অনুভব হচ্ছে। এই মুহূর্তে কি যে ইচ্ছে করছে সবিক নিজেও জানে না। রোদের তীব্রতা বাড়ছে। সুপ্তির স্নিগ্ধ কোমল মায়াবী শ্যামবর্ণ মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে। কখনো বা সুপ্তি বিরক্ত হয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডগার ঘামটুকু মুছে নিচ্ছে। এত কাছ থেকে সেই দৃশ্য দেখে খুব সাবধানে আবিরের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। একজন অবিবাহিত মেয়েকে নিয়ে এসব ভাবা একদম ঠিক না। আবির বেশ বুঝতে পারছে, কিন্তু অবুঝ মনকে সামলে রাখার সাধ্য। মন ও মস্তিষ্কের নীরব যুক্তিতর্কে বারবার মস্তিষ্কের পরাজয় হচ্ছে। পরিণত বয়সে সেই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না আবির। বাসায় যাব কখন আমরা? সুপ্তি আবিরের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করল। আবির চোখ তুলে তাকাতে এই প্রথম চার চোখের মিলন হলো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির দৃষ্টিতে কিছু একটা বিশেষত্ব আছে। ওই গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেমন চোখের কোণে জল জমে গেল। আবির অন্যদিকে তাকিয়ে বড় করে দম ছাড়ল। বলল, এই তো সবিককে ডাকতে হলো না। দীপ্তিকে নিয়ে চলে এলো। বলল, চলো ব্রো, বাড়ি যাব। আবির বলল, কিছু খাবি না? সবিক দায়সারাভাবে বলল, না, একবারে ভাত খেয়ে রওনা হব। ওরা চলে গেলে তো সুপ্তিও চলে যাবে। কথাটা মনে হতে আবির খুব অসহায় বোধ করলো। এই স্বল্প পরিচিত মেয়েটাকে লুকিয়ে চুকিয়ে এত দেখেছে আবির, কিছুতেই মন ভরছে না কেন? আবির হাঁটতে হাঁটতে গলায় সুর ঢেলে দুটো লাইন গাইল। ওই দুটির চোখ যেন জলে ফোটা পদ্ম। যত দেখি তৃষ্ণা মেটে না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনও পারি ওগো বাঁচতে। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সবিকের মনটা বিতৃষ্ণায় ভরে গেল। সদ্য প্রেমে পড়লে যেমন চোখ মুখে রঙিন কিংবা লাজুক আভা ফোটে, আবিরের চোখ মুখে সুপ্তিকে দেখার পর থেকে একই রকম লালচে আভা ফুটেছে। একজন ছেলে হয়ে আরেকজন ছেলের এই দৃষ্টি চট করেই সবিকের চোখে ধরা পড়ল। এই মুহূর্তে এত বাজে অনুভূতি হচ্ছে, ইচ্ছে করছে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে? এত মেয়ে রেখে ব্রো কেন সুপ্তিকে পছন্দ করলো? দীপ্তির গায়ের রং ধবধবে ফর্সা। এই সৌন্দর্য সুপ্তির মায়াকারা চেহারার কাছে বড্ড ম্লান লাগছে। দীপ্তিকেও সহ্য হচ্ছে না। বিয়ে করবে না সৌভিক, কিছুতেই দীপ্তিকে বিয়ে করবে না। সৌভিকের সুপ্তিকে চাই, সারা জীবনের জন্য শুধুই সুপ্তিকে চাই।
দীপ্তির সৌন্দর্যের মোহ পড়ে বড় ভুল হয়ে গেছে। ক্ষণিকের মোহ কেটে যেত সময় লাগেনি। সুপ্তির চলে যাওয়া দৃশ্য খুব কাছ থেকে দেখলো আবির। অবুঝ মন চিৎকার করে বলছে, প্লিজ চলে যাও না সুপ্তি, আমার চোখের সামনে আর একটু সময় থেকে যাও প্লিজ। মুখে কুলু পেটেছে, চোখ দুটো নেড়ে যে বাই বলবে সেই শক্তিটুকু শরীরে অবশিষ্ট নেই। সুপ্তিকে থেকে যেতে বলবে কিসের অধিকারে? আবিরের পরিণত বয়সের অতলে লুকিয়ে থাকা অবুঝ মনটা যতটাই অশান্ত, চোখ দুটো ততটাই শান্ত স্থির। সুপ্তিদের মাইক্রোবাসটা যখন ওদের অ্যাপার্টমেন্ট ছেড়ে সাই করে চলে গেল, তখন দুপুরের কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া বিরাজ করছে। বাতাসে শুকনো পাতা উঠছে। আবির ব্যালকনিতে মনমরা হয়ে চুপটি করে বসে রইল। দৃষ্টি পিচঢালা রাস্তার চলন্ত গাড়িটার দিকে স্থির। গাড়িটা একসময় আবিরের দৃষ্টির বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল আবির। অপরিচিত একটা মেয়ের জন্য এত কেন মন খারাপ হচ্ছে? কারণ জানে না আবির, পাপড়ি চলে যাওয়ার দিনও এতটা কষ্ট অনুভব হয়নি। যেন হাফ ছেড়ে বেঁচেছিল আবির। তবে আজকের এমন অসহ্য অনুভূতি হচ্ছে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা করছে। বাড়িতে বোমা ফাটলেও এতটা চমকাতো না সুমিত্রা, যতটা চমকালো এই মুহূর্তে সৌভিকের বলা কথা শুনে। ছেলেটা কি তবে পাগল হয়ে গেল? বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনকে পছন্দ করলো, এখন আবার বলছে ছোট বোনকে না বড় বোনকে বিয়ে করবে সৌভিক। অথচ বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে সৌভিক দীপ্তির ছবি দিয়ে। বিয়ের কার্ডেও কনের নামের জায়গায় দীপ্তির নাম জলজল করছে। সবচেয়ে বড় কথা, কার্ড কম বেশি আত্মীয় স্বজন পরিচিত সবাইকে বিলি করা হয়ে গেছে। এখন পাত্রে বদল করলে লজ্জা শেষ থাকবে না। সৌভিকের জেদ সম্পর্কেও বেশ অবগত সুমিত্রা। অমন করে কি দেখছো মা? বললাম তো দীপ্তিকে বিয়ে করব না, আমার সুপ্তিকে চাই। বিয়েটা কোনো ছেলে খেলা না সৌভিক। সেটাই তো বলতে চাইছি মা, বিয়েটা কোনো ছেলে খেলা না, সারা জীবনের ব্যাপার। সুপ্তিকে বিয়ে করব আমি। অসম্ভব, এটা কিছুতেই হয় না। আশ্চর্য, কেন হবে না মা? সুপ্তিকে দেখতে গিয়ে যদি তোমরা দীপ্তির সাথে আমার বিয়ে ঠিক করতে পারো, ঠিক একইভাবে দীপ্তির সাথে বিয়ে ভেঙে সুপ্তিকে বিয়ে করা কোনো ব্যাপার না মা। সুমিত্রা রেগে গেল। ছেলের কথা শুনে ধীরে ধীরে প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। তবুও রাগে সুরে বলার চেষ্টা করলো, সুপ্তিকে যখন বিয়ে করবি তখন ঢং করে দীপ্তিকে পছন্দ করলি কেন? বিয়ে ঠিক করার আগে তোর মতামত নেইনি? বল নেইনি? সৌভিক বলল, তখন দীপ্তিকে ক্ষণিকের জন্য ভালো লেগেছিল, তাই বিয়ে করতে চেয়েছি। এখন সুপ্তিকে ভালো লেগেছে, তাই বিয়েটা সুপ্তিকেই করব। তোর এই ছেলে মানুষই প্রস্তাব জীবনেও সুপ্তির বাবা মা মানবে না। সৌভিক শীতল কণ্ঠে বলল, না মানলে আই ডোন্ট কেয়ার। তুলে এনে বিয়ে করব তাদের বড় মেয়েকে। সুমিত্রার ইচ্ছে করছে ছেলের গালে ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দিতে। অসভ্য কোথাকার। কিন্তু বিয়ের উপযুক্ত ছেলের গায়ে হাত তোলা যায় না। বহু কষ্টে নিজের রাগ সংবরণ করলো সুমিত্রা। আর মাত্র এক সপ্তাহ পর বিয়ে, অথচ ছেলেটা কি পাগলামি শুরু করলো। ছেলের অবিচল আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনে ভয়ে সুমিত্রার হাত পা ভেঙে আসছে। একদিনের ব্যবধানে কি এমন দেখলো সুপ্তির মাঝে যে এভাবে বোঝবাজির মতো পাল্টে গেল সৌভিক? সৌভিক আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘরে চলে গেল। দীপ্তির কাছ থেকে নাম্বার চেয়ে নিয়ে ফোন দিল সুপ্তিকে। সুপ্তি ফোন রিসিভ করতে বলল, কি অবস্থা, কি করো এখন? কে আপনি? আমি তোমার হবু বর। সুপ্তি চমকে উঠল, কড়া কণ্ঠে বলল, ফাজলামো ছাড়ুন। কে আপনি? বিকাল 4টার দিকে ক্যাফে চলে আসবা, আমি অপেক্ষা করব। আশ্চর্য, অপরিচিত কারো ডাকে আমি কেন যাব? পরিচিতই তো হতে চাচ্ছি সুপ্তি। সৌভিক। এতক্ষণ সময় লাগলো সৌভিকের কণ্ঠস্বর চিনতে। সুপ্তি নিজের ওপরই খুব রাগ হলো। বলল, দীপ্তির সাথে দেখা করবেন? ওর সাথেই দেখা করুন, আমি যেতে পারবো না, সরি। আমার তো এই মুহূর্তে দীপ্তিকে দরকার নেই, আমার তোমাকেই দরকার সুপ্তি, খুব দরকার। সৌভিকের গাঢ় কণ্ঠস্বরে বলা কথাগুলো যেন কেমন লাগলো শুনতে, এবং একই সাথে গা গুলিয়ে উঠল। ছোট বোনের হবু বর হয়ে বড় বোনের সাথে একান্তে কি দরকার থাকতে পারে? বুঝতেই পারল না সুপ্তি। সুপ্তি, আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একবার আসো,
আমার তোমাকে কিছু কথা বলার আছে। মেয়েটাকে কেমন লাগলো রে আবির? আবির ফুল গাছগুলোতে এক মনে জল দিচ্ছিল। মায়ের কথা শুনে হাত থেমে গেল। অবাক হয়ে বলল, কার কথা বলছো মা? সুপ্তির কথা বলছি। আবিরের বুকের ভেতর মৃদু কেঁপে উঠল, তবে মুখখানি খুব শান্ত। ধীর কণ্ঠে বলল, খারাপ না। তৃণারানী দোলনায় বসতে বসতে বলল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সৌভিকের বিয়েটা হয়ে গেলেই তোর বিয়ের কথা তুলব। আবির চমকে উঠল। তৃণারানী মৃদু হেসে ছেলের মাথায় স্নেহের হাত রাখল। বলল, তুই কেন ওই ডাইনিটার জন্য বিভাগী হবি আবির? তোকে আবার বিয়ে দেব আমি। তোর সুন্দর গোছানো একটা সংসার হবে। আজ আর বিয়ে করব না। এই কথাটা বলল না আবির, শুধু বলল, যার সাথে বিয়ে ঠিক করো না কেন মা, আমার অতীতটা লুকিও না। সব সত্যি জানার পর তারা যদি আগ্রহ দেখায় বা তাদের মেয়ে যদি রাজি থাকে তবেই বিয়ে করব, তাছাড়া নয়। একটা মানুষের সাজানো গোছানো সুন্দর জীবন এলোমেলো করে দেওয়ার জন্য কয়েক মুহূর্তই যথেষ্ট। রাতের তৃতীয় প্রহর, অথচ আবিরের চোখে ঘুমের লেশমাত্র নেই। চোখের পাতায় সুপ্তির কোমল মুখখানি বারবার ভেসে উঠছে। এই দহন সইতে না পারার যাতনা কি যে অসহ্য লাগছে আবিরের। কাউকে যদি বলতে পারত তাহলে বোধহয় গুমট বাঁধা মনটা খানিক হালকা হতো। নিজের ভাঙাচোরা মনের ভেতর নতুন অনুভূতি জাগানো গল্প কাকে বলবে আবির? আর মাত্র 1 সপ্তাহ। তারপর আবার ক্ষণিকের জন্য দেখা হবে সুপ্তির সাথে, হয়তো কথা হবে। এই ভাবনাটা মনে আসতেই অন্যরকম ভালো লাগায় শরীর মন সতেজ হয়ে গেল। সৌভিক ক্যাফে ঢুকে বারংবার সুপ্তিকে ফোন দিল। ঘাটতারা মেয়েটা ভুলেও ফোন রিসিভ করলো না। 1 ঘন্টা মতো বসে থেকে ব্যর্থ হয়ে বাড়ি চলে গেল সৌভিক। সুপ্তির ওপর রাগ করে পুরো একটা দিন না খেয়ে থাকলো সৌভিক। বাবা ডাকছে, ঘুম আসছে না, তবুও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করলো না। আরও মিনিট 10 বিছানায় গড়াগড়ি পেরে তারপর ফ্রেশ হয়ে বাবার ঘরে গেল। সৌভিকের বাবা সুফল বাবু ছিলেন একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। দীর্ঘদিন চাকরি করে গত বছর অবসরে গেছেন, তবে স্বভাবে বেশ রাগী ও বদমেজাজি। বাবাকে যা একটু ভয় পায় সৌভিক। চেহারা মায়ের মতো হলে কি হবে, রাগ জেদ বাবার মতোই হয়েছে। আমাকে ডাকছিলে বাবা? ভদ্রলোক রাতে ভাত খেয়ে 10 মিনিট শোবার ঘরে হাঁটাহাঁটি করে। সৌভিককে দেখে বিছানায় বসলো। চোখের চশমাটা ঠিকভাবে পরে নিয়ে রাশভারী কণ্ঠে বলল, ঘরে এসে বসো। সৌভিক মায়ের দিকে এক পলক আগুন চোখে তাকালো, তারপর গুটি গুটি পায়ে ঘরে এসে বাবার মুখোমুখি বসলো। বাবা বলল, শুনলাম তুমি নাকি মত পাল্টেছ। সৌভিক মাথা নিচু করে ফেলল, বলল, ঠিকই শুনেছ। তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করিনি সৌভিক। কিন্তু বাবা, ভদ্রলোক রাশভারী কণ্ঠে বলল, আগে আমার কথা শোনো সৌভিক। যদি ইচ্ছে হয় দীপ্তিকে বিয়ে করবে, আর না হলে আমরা বিয়ে ভেঙে দেব। এভাবে বারবার লোক হাসানোর কোনো মানে হয় না। সৌভিক বলার চেষ্টা করলো, বাবা আমার কথাটা শোনো প্লিজ। সারা রাত সময় নাও, যত খুশি ভাবো, সিদ্ধান্ত সকালে জানালে হবে। এবার যেতে পারো। সৌভিক মায়ের কাছে গিয়ে চাপা কণ্ঠে শাসিয়ে বলল, কাজটা তুমি ঠিক করলে না মা, এর খেসারত তোমাদের সবাইকে দিতে হবে। সুপ্তের মায়াবী চেহারা সৌভিকের মাথায় গেঁথে আছে। মাথা থেকে শত চেষ্টা করেও কিছুতেই সরাতে পারছে না সুপ্তিকে। অমন করে হাসতে কে বলেছিল? ওই স্নিগ্ধ হাসির প্রেমে পড়েই তো সৌভিকের সর্বনাশ হয়ে গেল। সারা রাত ভেবেও কোনো কুলকিনারা পেল না সৌভিক। সুপ্তির যা আত্মসম্মান বোধ, জীবনেও সৌভিকের প্রস্তাবে রাজি হবে না। অন্যদিকে দীপ্তিকে বিয়ে না করলে বাবার সম্মানহানি হবে। বাবা কিছুতেই মেনে নিতে পারবে না। সৌভিক অনেক ভেবে সিদ্ধান্ত নিল, দীপ্তিকে বিয়ে করবে সৌভিক। এতে করে সুপ্তিকে মনে চাইলেই দেখতে পারবে, কথা বলতে পারবে, কারণে অকারণে ছুতেও পারবে। এবং কোনোভাবে সুপ্তিকে যদি কথার মার পেঁচে ফেলে দুর্বল করে প্রেমে ফেলতে পারে, তাহলে ঠিকই সুপ্তিকে নিয়ে পালিয়ে যাবে। এমন তো অহরহ ঘটছে। দীপ্তির বিয়ের দিন সুপ্তি মামা বাড়ি চলে যেতে চাইল। দীপ্তি কিছুতেই যেতে দিল না, জোর জবরদস্তি করে দিদিকে আটকে রাখলো। সুপ্তির এই বিয়েতে থাকতে অসহ্য লাগছে।
সবাই সুপ্তিকে দেখে ফিসফিস করে বলছে, বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিল কেন? কোনো ঘাপলা আছে নাকি? দীপ্তির ওপরও রাগ হচ্ছে খুব। তার এই বোকা বোনটা সারাক্ষণ ফ্যান্টাসিতে ভোগে, বাস্তবতা এখনো স্পর্শ করেনি। তাই হয়তো সুপ্তির মনটা বুঝলো না। বোকা জেদ করে ঠিকই বোনকে আটকে রাখলো। সুপ্তি মামা বাড়ি চলে গেলে নাকি দীপ্তি বিয়ের পিঁড়িতে বসবে না? এটা কোনো কথা হলো? পার্লারের লোকেরা সময় নিয়ে দীপ্তিকে বউ সাজিয়ে দিল। দীপ্তির জোরাজোরিতে সুপ্তিকেও সাজতে হলো। একটা খুব সুন্দর কারুকাজ করা গাঢ় মেরুন রঙা জামদানি শাড়ি পরল সুপ্তি। কোমর ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, তাতে ক্লিপ দিয়ে 3টে কাঠগোলাপ গুজে দিয়েছে। চোখে টানা টানা করে কাজল পরল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে লিপস্টিক পরিয়ে দিল। এতটুকু সাজেই কি যে সুন্দর লাগছে দেখতে, একদম দু চোখ জুড়িয়ে যায়। বাইরে শোরগোল শোনা যাচ্ছে, সম্ভবত বর এসেছে। সুপ্তি এগিয়ে গেল না, এত কোলাহল ভালো লাগছে না। ধীরে ধীরে ছাদে উঠে গেল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বরযাত্রীদের হই হট্টগোল গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আশ্চর্যজনকভাবে দুই ভাই আতিপাতি করে খুঁজল সুপ্তিকে। আফসোস, দেখা মিলল না। আবির সুপ্তিকে এক পলক মন ভরে দু চোখ জুড়িয়ে দেখার জন্য এত দূর ছুটে এসেছে, এত খুঁজেও কোথাও পেল না। ক্লান্ত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল আবির। এখন একটা সিগারেট না খেলে চলবেই না। ছাদটা গুটগুটো অন্ধকার, মেঘলা আকাশ, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। থেকে থেকে আকাশে সোনালি আভা ছড়িয়ে মৃদু গর্জন তুলে বিদ্যুৎ চমকাচ্ছে। এত আলো থেকে এসে অন্ধকার খুব চোখে লাগছে আবিরের। কিচ্ছু দেখা যাচ্ছে না। আবির ধীর পায়ে হেঁটে ছাদের কার্নিশে চলে গেল। সিগারেটের প্যাকেটটা প্যান্টের পকেট থেকে টেনে বের করে একটা সিগারেট দুই ঠোঁটের মাঝখানে বেশ কায়দা করে গুজে রাখল। তারপর লাইটার জ্বালাতেই সুপ্তির মুখখানি স্পষ্ট হলো। ঠিক তখনই মৃদু গর্জন তুলে আকাশে সোনালি আভা ছড়িয়ে বিদ্যুৎ চমকালো। চমকে উঠল আবিরও। সুপ্তির অপার্থিব সৌন্দর্যে ঘেরা কোমল মুখখানি দেখে মুগ্ধ দৃষ্টি মেলে তাকালো আবির। তড়িৎ গতিতে থু করে ঠোঁটের চিপায় ধরে রাখা সিগারেট মাটিতে ফেলে দিল। লাইটারের আলো নিভে গেল, আবার জ্বেলে দিল, আবার নিভে গেল। আগুনের লালচে আলোতে সুপ্তিকে দেখে আবিরের বুকের ভেতর কাঁপন ধরে গেল। মানব জনম সার্থক মনে হলো। আবির ব্যর্থ হয়ে লাইটার বাদ দিয়ে ফোনের আলো জ্বেলে দিল। মৃদু হেসে বলল, এখানে কি করছেন? সুপ্তি স্মিত হেসে বলল, এমনি দাঁড়িয়ে আছি। তারপর দুজনার কোনো কথা খুঁজে পেল না। একটু একটু দেখে তৃষ্ণা মিটছে না আবিরের। খুব বলতে ইচ্ছে করছে, এই মেয়ে, তুমি একটু আমার সামনে বসে থাকো তো, আমি মন ভরে দু চোখ জুড়িয়ে দেখব তোমাকে। সুপ্তি সাহস করে বলল, একটা গান গাইবেন? আবির হেসে দিল, বলল, গিটার আনিনি তো। গিটার লাগবে না, খালি গলায় গাইলেও চলবে। আবির সুপ্তির পাশাপাশি দাঁড়ালো, কেশে গলা পরিষ্কার করে নিল। তারপর কণ্ঠে সুর ঢেলে সুপ্তির মুখপানে একধানে তাকিয়ে গেয়ে উঠল, দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কারে সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে, রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস, পাশে পড়ে থাকা কবিতার খাতা মিলছে আকাশ, কলমের রং গুরু গুরু হয়ে স্তব্ধ বাতাস, ঝড় বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল, ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল, ছেঁড়া কবিতার পাতাগুলো সব আধো অক্ষর, হৃদয়ের কোণে ভালোবাসার শেষ স্বাক্ষর। সুপ্তি আবেশে বুঁদ হয়ে রইল। ক্ষণিকের জন্য মনে হলো গানের প্রতিটা লাইন আবির ওকে উৎসর্গ করেছে। আবিরের গান শেষ হতেই সুপ্তি বলল, আপনি দারুণ গান করেন। আবির হাসলো, মন ভালো করা হাসি। পছন্দের মানুষের মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। বলল, ওই আর কি, ছাত্র জীবনে বন্ধুদের কাছে শখের বসে গিটার বাজানো শিখেছিলাম। ও, আবির ইতস্তত করে বলল,
এখানে একা একা কি করছেন? এমনিই দাঁড়িয়ে আছি। নিচে যাবেন না? সুপ্তি উদাস হয়ে বলল, যেতে ইচ্ছে করছে না। কেন? সুপ্তি উত্তর দিল না। দূর আকাশে দু একটা তারা মিটিমিটি করে জ্বলছে। আকাশ পানে গভীর দৃষ্টি মেলে তাকালো সুপ্তি। আবির বোধহয় বুঝতে পারল সুপ্তির গা থেকে মিষ্টি মেয়েলি স্মেল নাকে এসে লাগছে। কোত্থেকে এক পশলা বাতাস এসে সুপ্তির কিছু অবাধ্য চুল উড়ে এসে আবিরের চোখে মুখে উপচে পড়তে আবিরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। মনটা পুলকিত হলো খুব। এতটুকু স্পর্শে এতটা মাদকতা লুকিয়ে থাকতে পারে আবির স্বপ্নেও ভাবেনি। এখান থেকে একটুও যেতে ইচ্ছে করছে না। এই মিষ্টি মেয়েটাকে দেখার জন্যই তো আবির অত দূর থেকে ছুটে এসেছে। আচ্ছা, এই মেয়েটার পাশে কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে থাকলে মেয়েটা কি বেহায়া ভাববে আবিরকে? আকাশ কাঁপিয়ে মুঠো মুঠো ঝুম বৃষ্টি নামলো। ওরা দুজন ছাদের কার্নিশ থেকে বড় বড় পা ফেলে চিলে কোঠার ঘরে যেতে যেতে অনেকটা ভিজে গেল। আবির কি মনে করে চলে যেতে নিল। সুপ্তি নিচু কণ্ঠে বলল, বৃষ্টি একটু কমুক, তারপর না হয় যাবেন। আবিরের পা দুটো থেমে গেল। একটা চেয়ার পেতে বসলো। ফোনের লাইট জ্বেলে দিল। বড় বড় বাস পড়ছে। সুপ্তি গুটিসুটি মেরে এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে। চুল থেকে বিন্দু বিন্দু জলের কণা চুইয়ে চুইয়ে পড়ছে। সেদিকে চোরা চোখে তাকিয়ে আবির মোহাচ্ছন্ন হয়ে গেল। বুকের ভেতর শিরশির অনুভূতি, অস্থির মন, বেকুল হৃদয়। এই ঝুম বৃষ্টির দিনে পছন্দের মানুষের সাথে একাকী থাকার মতো ভয়ঙ্কর ব্যাপার আর দ্বিতীয়টি হয় না। সুপ্তিকে দেখে মনে কোনো রকম নিষিদ্ধ ইচ্ছে যেন না জাগে। সেই ভয়ে গুটিয়ে গেল আবির। সুপ্তির দিক থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য আবির লাইটার দিয়ে ইচ্ছে করে একটু পরপর হাতে আগুনে তা দিচ্ছে। হাত পুড়ে গেলে ব্যথা লাগে। ব্যথা লাগলে সুপ্তির দিক থেকে মনোযোগ অটোমেটিক সরে যায়। বৃষ্টি থামার নাম নেই। রাত 2টো নাগাদ একটানা বৃষ্টি হলো। বৃষ্টি একটু ঝরে আসতেই আবির বলল, এবার আমাদের যাওয়া উচিত। বসে থাকতে থাকতে সুপ্তির তন্দ্রাভাব এসে গিয়েছিল। আবিরের কথায় ঘোর কাটল। কয়েক কদম হেঁটে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে বন্ধ। আতঙ্কে ভয়ে সুপ্তির মুখের রক্ত সরে গেল। দরজা টানাটানি করে খুলতে পারল না। হতাশ হয়ে দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল সুপ্তি। মুখটা শুকিয়ে পাংশুবর্ণ হয়ে গেছে। সুপ্তিকে বেসামাল হয়ে কাঁদতে দেখে আবির খুব অসহায় বোধ করলো। ভেতরে ভেতরে ক্ষয়ে গেল ছেলেটা। আবিরও এগিয়ে গিয়ে দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলো। কিছুতেই খুলতে পারল না। সুপ্তি কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে বলল, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। আগামীকাল সকালে আপনার সাথে এক ঘরে আমাকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে একবারও ভেবেছেন? আবিরের মুখটা শুকিয়ে গেল। বলার চেষ্টা করলো, প্লিজ আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। সুপ্তি নিজের চুল টেনে ধরে গাঢ় অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার গায়ে যদি এক ফোঁটা কলঙ্কের দাগ লাগে, এত বড় অপমান আমি কিছুতে সহ্য করতে পারবো না। আমার জন্য আমার বাবা মাকেও ছোট হতে দেখতে পারবো না। আমি ঠিকই একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আবিরের বুকের রক্ত ছলকে উঠল। এইমাত্র কি বলল মেয়েটা? আবিরের জন্য সুপ্তি অঘটন ঘটিয়ে ফেলবে? এত বড় কথাটা এত অকপটে বলতে পারল সুপ্তি? ও কি জানে আবিরের বুকের 2 ইঞ্চি গভীরে একটা কোমল হৃদয় আছে। সেই হৃদয়ে তুমুল ঝড় উঠেছে। সুপ্তিকে হাপুস নয়নে কাঁদতে দেখে বেসামাল হয়ে গেল আবির। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শুধুমাত্র আবিরের জন্য সুপ্তির গায়ে কলঙ্কের দাগ লাগুক আবির স্বপ্নেও ভাবতে পারে না। কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে আবির? ভেবে ভেবে পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে। মস্তিষ্ক সুস্থভাবে কাজ করছে না। কারেন্ট নেই। ঘরটা গুটগুটে অন্ধকার। আবির প্রাণপণে শান্ত থাকার চেষ্টা করলো। ফোনের লাইট জ্বেলে দিয়ে সারা ঘরে এক পলক চোখ বুলিয়ে নিল আবির। একটা পরিত্যক্ত আলমারির পেছনে একটা জানালা দেখা যাচ্ছে। আবির এগিয়ে গেল, আলমারিটা ঠেলে সরালো। থাই গ্লাসের জানালা খুলে দিতেই দেখলো জানালায় কোনো গ্রিল দেওয়া নেই। আবির চোখ বন্ধ করে বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিল। ক্লান্ত গলায় বলল, এই ঘরে জানালায় গ্রিল দেওয়া নেই। আপনি জানতেন না সুপ্তি? সুপ্তির চোখ তুলে তাকালো। অতিরিক্ত ভয়ে মস্তিষ্ক কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় অচল হয়ে গিয়েছিল। এই ঘরের কোথায় কি আছে কিছুই স্মৃতিতে জমা ছিল না।
ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো। জানালা দেখে খুব অল্প সময়ের জন্য সুপ্তির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবার খানিক বাদে সুন্দর মিষ্টি হাসিটা হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়েও গেল। এই মেয়েটার মায়াবী মুখের স্নিগ্ধ হাসির দৃশ্য দেখে থমকে গেল আবির। আর কতভাবে আবিরকে মুগ্ধ করবে। জানালাটা একটু উঁচুতে। সুপ্তির চোখের জল মুছে দৌড়ে গিয়ে জানালা বেয়ে উঠতে লাগলো, কিন্তু ঠিকঠাকভাবে কিছুতেই উঠতে পারল না। আবির আস্তে করে বলল, আমি হেল্প করি। সুপ্তি ঝটপট উত্তর দিল, শিওর। আবির ধীর পায়ে হেঁটে গিয়ে সুপ্তির ঠিক পেছনে দাঁড়ালো। কাপা হাতে আলতো করে সুপ্তির কোমর জড়িয়ে ধরল। হাতের বাঁধন ধীরে ধীরে সুপ্তির কোমরে এঁটে বসল। সুপ্তিকে শূন্যে তুলে দিল। সুপ্তির কোমল শরীর স্পর্শ করার পর থেকে আবিরের বুকের ভেতর প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে সব কিছু ভেসে যাচ্ছে। এই প্রথম নারী শরীর গভীরভাবে স্পর্শ করল আবির। নিজের শরীর খুব টলছে। হৃদস্পন্দন শব্দ তুলে দুকপুক দুকপুক করছে। মাথা ঝিমঝিম করছে। নিঃশ্বাসের গতিবেগ দ্রুত বেড়ে যাচ্ছে। সুপ্তি তাড়া দিয়ে বলল, আর একটু উঁচু করে ধরুন। চাবি দেওয়া পুতুলের মতো মোহাচ্ছন্ন হয়ে সুপ্তির কথা মতো আরেকটু উঁচু করে ধরল আবির। তারপর খুব সাবধানে নামিয়ে দিল। সুপ্তি ছাদের ফ্লোরে লাফিয়ে নেমে বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুখে সত্যিকারের হাসি ফুটে উঠল। বলল, বড় বাচ্চা বাঁচালেন, ধন্যবাদ। দরজা কি খুলে দেব? আবির ক্লান্ত গলায় বলল, না প্লিজ, আপনি চলে যান। ওকে। সুপ্তি নুপুর পরা পায়ে রিনিঝিনি ছন্দ তুলে ধীর পায়ে চলে গেল। আবির ধীরে ধীরে বিছানায় শরীর এলিয়ে দিল। আবিরের হাতে বুকে মুখে সুপ্তির স্পর্শ লেগে আছে। সুপ্তির শরীরের মন মাতানো মেয়েলি গ্রান আবিরের শার্টে লেগে আছে। আবিরের হাত পায়ে কোনো বশ নেই। বুকের ভেতর তোলপাড় করছে। মনটাও খুব নাজুক। বিড়বিড় করে বলল, এ তুমি কেমন সুখ দিয়ে গেলে সুপ্তি? তোমার কোমল শরীরের গাঢ় স্পর্শ মেখে আমি এখন ঘুমাবো কিভাবে? আমার যে কিছুতেই ঘুম আসছে না, খুব অস্থির লাগছে। এতটা কাছে আসার পরও আমি যদি তোমাকে না পাই, তাহলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব সুপ্তি। তুমি আমায় ভালোবাসবে তো? সুপ্তি ঘরে গিয়ে সময় নিয়ে স্নান করলো। ঝর্ণার নিচে এক মনে দাঁড়িয়ে ভিজতে গিয়ে মনে হলো তখন আবির ওর কোমর গভীরভাবে স্পর্শ করেছিল। আবিরের মুখটা সুপ্তির পিঠে গাঢ়ভাবে লেগেছিল। আবিরের পুরুষালী স্পর্শে তখন প্রচণ্ড ভয়ে কোনো অনুভূতি না হলো। এই ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভেজা শরীরে সুপ্তির বুকের ভেতর অজানা শিহরণে কাঁপন ধরে গেল। একরাশ লজ্জা এসে সুপ্তির চোখে মুখে ভর করল। ঠোঁটের কোণে ফুটে উঠল চিরচেনা লাজুক হাসি। ইস, তখন মানুষটার গভীরভাবে জড়িয়ে ধরার দৃশ্য বারবার চোখের পাতায় ভাসছে। সুপ্তি, দরজাটা খোল। সুপ্তি ভেজা মাথা মুছতে মুছতে ঘরের দরজা খুলে দিল। মা ক্লান্ত হয়ে সুপ্তির বিছানায় শুয়ে পড়ল। ঘুমে বুঝে আসা কণ্ঠে বলল, এত রাতে স্নান করেছিস কেন? সুপ্তি মায়ের পাশে বসে বলল, এমনি মা, অনেকটা সময় তোকে দেখিনি, কোথায় ছিলি? সুপ্তি আস্তে করে বলল, ছাদে ছিলাম মা। অত রাতে একা একা ছাদে গিয়েছিলে কেন? বিয়ে বাড়ি, কত মানুষজন এসেছে। সুপ্তি বিষণ্ণ গলায় বলল, এত কোলাহল ভালো লাগছিল না। মা সুপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ক্ষমা করে দিস রে মা। দীপ্তির বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক। আমরা তোর জন্য একটা রাজপুত্র ধরে আনবো, দেখিস। তাছাড়া বিয়ের আসরে না গিয়ে এক হিসাবে ভালোই করেছিস। তোকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়েছি। এই নিয়ে সবাই খুব ফিসফাস করছিল। তিক্ত কথাগুলো শুনতে তোর অবশ্য ভালো লাগতো না। যা হয় ভালোর জন্যই হয়। এখন ঘুমা। মা কথা বলতে বলতে গভীর ঘুমে তলিয়ে গেল। শুধু ঘুম নেই সুপ্তির দু চোখে। আকাশ পাতাল ভেবে ভেবে দীর্ঘ রাতটা একটু একটু করে কেটে গেল। সৌভিকের মেজাজটা খিটখিটে হয়ে আছে। গতকাল রাত থেকে ওর বন্ধুরা বলছে, তোর জন্য বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে মামু, শুধু সকাল হতে দে, দেখবি আসল মজা কাকে বলে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ সারপ্রাইজ দেওয়ার কোনো নামগন্ধ নেই। সে যাগে গতকাল রাত থেকে সুপ্তিকে একবারের জন্য দেখেনি সৌভিক। অথচ অবুঝ মন, বেকুল হৃদয় সুপ্তিকে এক পলক দেখার জন্য চাতক পাখির মতো অস্থির হয়ে আছে। পাশে নতুন বউ বসে আছে।
সেদিকে সৌভিকের কোনো ধ্যান জ্ঞান নেই। এই মুহূর্তে দীপ্তিকেও খুব বিরক্ত লাগছে। বিদায় বেলাও সুপ্তি সামনে এলো না। সৌভিকের মাথাটা ধীরে ধীরে গরম হয়ে উঠছে। দীপ্তির ন্যাকা কান্না অসহ্য লাগছে। চিৎকার করে সুপ্তিকে ডাকতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, এই সুপ্তি, এই তুমি আমার সামনে আসছো না কেন? তোমাকে না দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। বরযাত্রীরা নতুন বউ নিয়ে চলে গেল। শুধু গেল না, আবিরের বাবা মা। ড্রয়িং রুমের সোফায় সুপ্তির বাবা মায়ের সামনাসামনি বসে আছে। সুপ্তির বাবা ইতস্তত করে বলল, বেয়াই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দয়া করে নিন। আবিরের বাবা স্মিত হেসে বলল, অবশ্যই অবশ্যই। আবিরের মা চায়ে চুমুক দিয়ে বলল, সুপ্তি মামুনি কোথায়? ওর তো আজ পরীক্ষা, বাসায় নেই। ও, যা বলতে চাইছিলাম, আমার ছেলে আবিরকে তো দেখেছেন? সুপ্তির মা বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছি, বড় ভালো ছেলে আপনার। ট্রিনা রানী গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলো, আমার ছেলের একটা কালো অতীত আছে। বছর 2 আগে খুব শখ করে, বেশ ধুমধাম করে আবিরের বিয়ে দিয়েছিলাম আমি। মেয়েটা দেখতে ছিল আগুন সুন্দরী, চোখ ধাঁধানো রূপ। বিয়ের পর থেকেই দেখতাম আমার ছেলেটা কেমন মনমরা হয়ে থাকে। আগের মতো হাসে না, কথা বলে না, বাসায় বেশিক্ষণ থাকে না, গভীর রাতে বাড়ি ফিরে। এই নিয়ে প্রশ্ন করলে আবির মুখ খুলতো না, শুধু বলতো, কিছু হয়নি মা, ও নতুন তো, তাই ওকে সময় দিচ্ছি। নতুন বিয়ে করলে দুজন থাকবে হাসি খুশি, মিলমিশ থাকবে, দুজন ঘুরে বেড়াবে, আরও কত কিছু। অথচ ওরা দুজন ছিল মুদ্রার উল্টো পিঠ। কেউ কারো সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলতো না। আমাদের সামনে যা একটু কথা বলতো, আমার অনুমানকে সত্যি প্রমাণ করে দিয়ে মেয়েটা বিয়ের 2 মাসের মাথায় আমাদের সোনা দানা টাকা পয়সা চুরি করে একজন পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল। অনেক পরে শুনেছি দীর্ঘদিন নাকি ওদের প্রেম ছিল। মেয়েটার বাবা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে রীতিমতো ছেলেটাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘরে আটকে রেখে মেয়ের প্রেম গঠিত ব্যাপার গোপন রেখে মেয়েকে আমার আবিরের সাথে বিয়ে দিয়েছে। যদিও এই কথা আমরা অনেক পরে জেনেছি, তারপরও ওরা খুব চেষ্টা করেছে ওদের মেয়েকে আমার ছেলের কাছে গছিয়ে দিতে। কিন্তু আবির তার আগেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। সেই থেকে আমার ছেলেটা দ্বিতীয় বিয়ে করতে বড় ভয় পায়। কত বুঝিয়েছি, কিছুতেই আমার ছেলেটার বিয়েতে রাজি হলো না। এভাবে কি জীবন চলে আপনারাই বলুন? আপনাদের বড় মেয়ে সুপ্তিকে আমার খুব পছন্দ হয়েছে দিদি, ওকে আমার আবিরের জন্য দিবেন? শেষের কথাটা খুব বিনয়ের সাথে বলল ট্রিনা রানী। সুপ্তির বাবা মা দুইজনই অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তারা মনস্থির করেছিল দীপ্তির বিয়ের পরপরই সুপ্তিকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে, কিন্তু এত তাড়াতাড়ি সুপাত্র পেয়ে যাবে স্বপ্নেও ভাবেনি। সৌভিকের কাজের জায়গায় খোঁজ নিতে গিয়ে আগেই জেনেছে সৌভিকের মামার বিশাল অবস্থা। ঢাকায় বাড়ি গাড়ি বড় বড় 2টো শোরুম আছে। সৌভিকদের থেকেও অবস্থা সম্পূর্ণ তারা। এত বড় ঘর থেকে সুপ্তির জন্য এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব আসবে তারা স্বপ্নেও ভাবেনি। দুজনের চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। ট্রিনা রানী একটু থেমে বড় করে দম নিল, বলল, সুপ্তি মামুনির সাথে দেখা হলো না, ওকে আবিরের বিষয়ে সব কিছু জানাবেন। নিজের ছেলে বলে বলছি না দিদি, আমার ছেলেটা খাঁটি সোনা। আপনারা খোঁজ খবর নিলেই জানতে পারবেন। যদি আমার ছেলের অতীত জানার পর সুপ্তি মামুনি আমার ছেলেকে বিয়ে করতে আগ্রহ দেখায়, তবে আমাদের অবশ্যই জানাবেন। আমরা আর দেরি করব না, এই মাসে ওদের 4 হাত এক করে দেব। এই যে আমাদের কার্ডটা রাখুন। সুপ্তির মতামত জেনে অবশ্যই যোগাযোগ করবেন। আবিরের বাবা মা চলে গেল। আনন্দে সুপ্তির মায়ের চোখে জল এসে গেল। নিহার বাবুকে বলল, সুপ্তিকে জানানোর দরকার নেই, আবিরের আগেও বিয়ে হয়েছিল, আমরা এখানেই সুপ্তির বিয়ে দেব। এত ভালো সম্বন্ধ যেচে পড়ে যখন এসেছে, কিছুতেই হাতছাড়া করব না। নিহার বাবু ইতস্তত করে বলল, কিন্তু মেয়েকে আবিরের প্রথম বিয়ের কথা গোপন করে বিয়ে দেওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ওদের কি বাচ্চা আছে? নেই তো। তোমার মেয়ে সুখেই থাকবে। দেখো দেখো, যা ভালো বুঝো, এই নিয়ে পরে যেন অশান্তি না হয়।
সৌভিক, দীপ্তির বৌভাতের অনুষ্ঠানেও সুপ্তি এলো না। আবির খুব আশা করে বসেছিল, এই বুঝি সুপ্তি আসবে, কিন্তু আবিরের আশাকে নিরাশা করে দিয়ে সুপ্তি এলো না। রাত 12টার দিকে বাসর ঘরে ঢুকে সৌভিক প্রথম কথা বলল, তোমার বড় বোনকে বিয়েতে কেন দেখলাম না দীপ্তি? নাকি ভয় পেয়েছে? দীপ্তি কি উত্তর দেবে ভেবে পেল না। দীপ্তি জড়সড় হয়ে বসেছিল। দীপ্তির নির্লিপ্ততা সহ্য হলো না। সৌভিক রেগে গেল, বোধহয় নেশা করেছে। এক ধাক্কায় আচমকা দীপ্তিকে বিছানায় ফেলে দিল। সুপ্তিকে না দেখে এমনিতেই মাথা আগুন ধরে গেছে। এখন দীপ্তিকে দিয়ে এর সমস্ত ঝাল মেটাবে সৌভিক। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে দীপ্তি ছটফটিয়ে উঠল। সৌভিক এত জোরে দীপ্তির হাত দুটো চেপে ধরেছে, ব্যথায় চিৎকার করে কেঁদে দিল দীপ্তি। সৌভিক উন্মাদের মতো দীপ্তির গায়ের কাপড় দিয়ে হাত মুখ বেঁধে ফেলল। তারপর ঠান্ডা চোখে দীপ্তির বুকের দিকে তাকিয়ে কেমন করে যেন হাসল। দীপ্তির শরীরে চেপে বসে শীতল কণ্ঠে বলল, ফিল্মি স্টাইলে আজ বাসর করবো আমরা, প্লিজ এনজয় সুপ্তি। দীপ্তির নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। একরাশ ভয়, আতঙ্ক চোখে, মুখে ভর করেছে। বিয়ে নিয়ে যেরকম ফ্যান্টাসিতে ভুগত দীপ্তি, প্রথম রাতের তার কিছুই হলো না। উল্টো দীপ্তির শরীরে জোকের মতো কিলবিল করা মানুষটার প্রতি বড় বেশি বিতৃষ্ণা এসে গেল। জ্ঞান হারানোর আগে আরও একটা কথা দীপ্তি স্পষ্ট শুনেছে। মানুষটা কেমন আকুল হয়ে তখন সুপ্তি বলে ডাকছিল দীপ্তিকে। দীপ্তির কোনো হুঁশ জ্ঞান নেই, প্রচুর ব্লিডিং হচ্ছে। পরনের শাড়ি ও বিছানা চাদর লাল রঙা রক্তে ভিজে গেছে। সৌভিক হতবিহ্বল হয়ে গেল। অতিরিক্ত ভয়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। কাপা কাপা হাতে দীপ্তির গাল স্পর্শ করলো সৌভিক। ভীতু কণ্ঠে বলল, এই দীপ্তি, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ছোটবেলা থেকেই রক্তে ভয়াবহ ফোবিয়া আছে সৌভিকের। দীপ্তির অতিরিক্ত রক্তক্ষরণ দেখে নেশা ছুটে গেছে। প্রচুর ভয় পেয়েছে, ঘামে পুরো শরীর ভিজে উঠেছে। চোখ মুখ অন্ধকার দেখছে। সুপ্তির ওপর জেদ করে দীপ্তির সাথে এতটা অমানবিক আচরণ করা একদম ঠিক হয়নি। আরও একটা অন্যায় কাজ করেছে সৌভিক। গতকাল রাতে বিশেষ এক ধরনের ওষুধ খেয়েছিল। সেই ওষুধের জন্যই বোধহয় এতটা বাড়াবাড়ি হয়ে গেল। এত রক্ত সৌভিকের সহ্য হলো না। দীপ্তিকে বিছানার চাদর দিয়ে ঢেকে দিল। তারপর দৌড়ে বাথরুমে চলে গেল। চোখে মুখে জলের ছিটা দিল। না না, এভাবে দীপ্তিকে ফেলে রাখা যাবে না। এত রক্তক্ষরণ হয়ে দীপ্তি যদি মরে যায় তখন কি করবে সৌভিক? তাছাড়া এই ঘটনা জানাজানি হলে সৌভিককে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতেই দিশেহারা বোধ করলো সৌভিক। পরে যা হয় হবে, আগে তো মেয়েটাকে বাঁচানো উচিত। সৌভিক ঘরে এসে দীপ্তির একটা জামা হাতে নিল। ওড়না দিয়ে নিজের চোখ ভালো করে বেঁধে নিল, যাতে আর রক্ত দেখা না লাগে। দীপ্তির শাড়ি পাল্টে জামা পরিয়ে দিল। তারপর একটানে চোখের বাঁধন খুলে ফেলে দীপ্তিকে পাঁচকোলা করে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। আবিরের ঘুম ভেঙেছে। বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসতেই দেখল সৌভিক দীপ্তিকে কোলে নিয়ে ছুটছে। আবির হতভম্ব হয়ে গেল। ওদের পিছু পিছু গাড়ির চাবিটা নিয়ে ছুটে গেল। সৌভিকের কাঁধে এক হাত রেখে আবির বলল, কি হয়েছে সৌভিক? সৌভিকের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। নিচু কণ্ঠে বলল, দীপ্তির অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। আবির গাড়িতে উঠে বসলো। পেছনের দরজা আনলক করে দিয়ে বলল, শিগগিরই গাড়িতে উঠে বস। সৌভিক কোনো কথা না বলে দীপ্তিকে নিয়ে উঠে বসলো। আবির গাড়ি স্টার্ট দিল। কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালাতে লাগলো। একটা প্রাইভেট হাসপাতালের সামনে গাড়ি থামাতেই সৌভিক দীপ্তিকে পাচাকোলা করে নিয়ে নামলো। দ্রুত ইমার্জেন্সিতে ভর্তি করে দিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখল দীপ্তির যৌনাঙ্গ অনেকটা ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। 5টা সেলাই লেগেছে, তাতে রক্ত পড়া বন্ধ হলো। জরুরি ভিত্তিতে 2 ব্যাগ রক্ত লাগবে। সৌভিকের সাথে ম্যাচ করলো না, রক্তের গ্রুপ ম্যাচ করলো আবিরের সাথে। আবির রক্ত দিতে রাজি হয়ে গেল। ততক্ষণে সৌভিকের বাবা মা, মামা মামি, মাসি সহ বেশ কাছের কিছু আত্মীয় স্বজন হাসপাতালে চলে এসেছে। সৌভিকের বাবা তো ছেলেকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে হাসপাতাল গরম করে ফেলল। 2-3 বার তেড়ে গিয়েছে ছেলেকে মারতে। সবাই বাধা দেওয়াতে মারতে পারেনি।
সৌভিকের মা ছেলের এত অধপতন দেখে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে হাপুস নয়নে কাঁদছে। নতুন বউয়ের বাবার বাড়ির লোকজন জানলে কি হবে ভাবতেই লজ্জায় অস্থির লাগছে। কত মানুষ বিয়ে করে, বাসর হয়, কই তাদের তো এমন হয় না। তাহলে তার নিজের পেটের ছেলেই কেন এইরকম একটা অঘটন ঘটালো? লোকে জানলে তো ছিছি করবে। বউ তো আর একদিনের না, সারা জীবনের। রয়েছে ভালোবেসে কাছে গেলে কি এমন ক্ষতি হতো? এত কুৎসিত ঘটনার পর এই মেয়েটা কি সৌভিকের সাথে সংসার করতে চাইবে? ভাবনাগুলো একটার পর আরেকটা মাথায় কেমন জট পাকিয়ে যাচ্ছে। এত ভাবতে ভাবতে সুমিত্রার পাগল পাগল লাগছে। সেই ছোটবেলার মতো ইচ্ছে মতো সৌভিককে পেটাতে ইচ্ছে করছে। ছেলে তো না, অসভ্য জানোয়ার তৈরি হয়েছে একটা। আবির দীপ্তিকে রক্ত দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বের হলো। সবাইকে দেখে মৃদু হাসলো। ট্রিনা রানী আবিরের মলিন মুখের দিকে তাকিয়ে রইল। কে জানে ছোট মেয়ের জেদ ধরে বড় মেয়েকে আদৌ আবিরের সাথে বিয়ে দেবে তো? দীপ্তির বাবা মা সৌভিকটা ছোটবেলা থেকে মায়ের আশকারা পেয়ে প্রচুর বেয়াদব তৈরি হয়েছে, তাই বলে নিজের বিয়ে করা বউয়ের সাথে এতটা অমানবিক আচরণ করবে? ছি ছি। বিতৃষ্ণায় একদলা থুতু ট্রিনা রানীর মুখে জমা হলো। দীপ্তিকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে বেডে দেওয়া হয়েছে। 3-4 ঘন্টা পর দীপ্তির জ্ঞান ফিরল। অবশ ছুটে গেছে, প্রচুর ব্যথা করছে, অসহ্য যন্ত্রণায় চোখ মুখ খিচে আসছে। ধীরে ধীরে রাতের কথা মনে পড়তে শীত দ্বারা বেয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে গেল। মানুষটার সুন্দর মুখের আড়ালে ভয়ঙ্কর হিংস্রতা দেখেছে দীপ্তি। কেন মানুষটা দীপ্তিকে এত কষ্ট দিল? দীপ্তি দু চোখ বুজে ফেলল। গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আপন মানুষের মনে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না বোধহয়। তবে কি দিদির নীরব চোখের জলের অভিশাপ লাগলো? আর এত তাড়াতাড়ি ফলেও গেল? দীপ্তি বিড়বিড় করে বলল, দিদি রে, আমাকে তুই ক্ষমা করে দিস। বাবা মা তোর মনে কষ্ট দিয়ে আমার সুখ কিনতে চেয়েছিল। আমি যে কি সুখে আছি রে দিদি। ক্ষণিকের মোহে পড়েছিলাম ঠিকই, তবে এমন সুখ আমি চাইনি, বিশ্বাস কর। লোভ, মিথ্যা অহংকার সত্যি একটা মানুষকে পুরো শেষ করে দেয়। সৌভিক যদি ভালোবেসে আমার কাছে আসতো, আমি ওকে আমার সবটুকু বিলিয়ে দিতাম। কিন্তু ও কেন আমাকে? আসবো দীপ্তি? দীপ্তির মুখের কথা মুখেই রয়ে গেল। দরজায় সুমিত্রাকে দেখে তাড়াহুড়ো করে চোখের জলটুকু মুছে নিয়ে অন্যদিকে তাকালো। সুমিত্রা অবশ্য উত্তরের অপেক্ষা করল না, ধীর পায়ে হেঁটে এসে দীপ্তির পাশে বসলো। দীপ্তির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। অপরাধী কণ্ঠে বলল, সৌভিকের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও মা। সুমিত্রা ঝরঝর করে কেঁদে দিল। আচমকা দীপ্তির পা দুটো আঁকড়ে ধরে বলল, তোমার বাবা মাকে এই বিষয়ে কিছু জানিও না। সৌভিকের বাবা রকচটা রাগী মানুষ। এই ঘটনার জেদ ধরে যদি বিয়ের একদিন না পেরোতেই তোমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে এর প্রভাব আমার সংসারেও খুব বাজেভাবে পড়বে মা। তুই তো আমার মেয়ের বয়সী, আমাকে আমার সংসারটা ভিক্ষা দে না মা। সবাই স্বার্থপর, নিজেরটা গোছাতেই ব্যস্ত। দীপ্তিও তো খুব স্বার্থপরের মতোই কাজ করেছে। এখন কোন মুখে বাবার বাড়ি ফিরে যাবে দীপ্তি? মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কত দিক সামলে চলতে হয়। এমনিতেই দিদির আগে দীপ্তির বিয়ে হয়েছে, এই নিয়ে দিদিকে কত কটু কথা শুনতে হয়। এখন যদি দীপ্তি সংসার না করে বাপের বাড়ি চলে যায়, তাহলে তো দিদির আর কখনো ভালো করে বিয়েই হবে না। দীপ্তি সিদ্ধান্ত নিল, কষ্ট হলেও কাউকে কিছুই জানাবে না দীপ্তি। অন্তত দিদির বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে। শক্তির ভালো করে বিয়ে হয়ে গেলেই দীপ্তি আর সৌভিকে সংসার করবে না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল দীপ্তি। 3 দিন হাসপাতালে থেকে 4র্থ দিন দীপ্তিকে রিলিজ দেওয়া হলো। দীপ্তির মা সুবর্ণা রানী বার কয়েক ফোন দিয়ে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য নেমন্তন্ন দিয়েছে। দীপ্তি মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলল, বাড়িতে যাওয়ার ব্যাপারটা মিথ্যে বলে কাটিয়ে দিল। ওই ঘটনার পর থেকে সৌভিকের সাথে আর দেখা হয়নি। তবুও বেহায়া মনটা চাতক পাখির মতো সৌভিককে এক পলক দেখার জন্য অস্থির, দিশেহারা হয়ে আছে।
সৌভিকদের বাড়িতে এসে সুমিত্রা নিজের ঘরে নিয়ে গেল দীপ্তিকে। দীপ্তি ভেবেছিল বাসায় এসে হয়তো এক পলক সৌভিককে দেখবে। সৌভিক যেন তীর্থের কাক, বাড়িতে এসেও দেখা মিলল না। দীপ্তির ঘা অনেকটা শুকিয়েছে, তবে ব্যথা আছে। নিয়ম করে দুবেলা ড্রেসিং করতে হয়। দীপ্তি নিচু হয়ে একা একা ড্রেসিং করতে পারে না। হাসপাতালে নার্সরা ড্রেসিং করে দিত, এখন বাড়িতে কে ড্রেসিং করে দিবে? ডাক্তার বলেছে নিয়মিত ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুমিত্রা একটা বাক্স নিয়ে এসে দীপ্তির পাশে বসলো। দীপ্তি শুয়েছিল, শাশুড়িকে দেখে ধীরে ধীরে উঠে বসলো। সুমিত্রা তুলোতে বায়োডিন ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, মেক্সিটা সরাও দীপ্তি, আমি ড্রেসিং করে দেই। দীপ্তি খুব লজ্জা পেল এবং একই সাথে অনুভব করলো যে মেয়ের বর ভাগ্য ভালো হয় না, সেই মেয়ের শাশুড়ি ভাগ্য অসম্ভব ভালো হয়। হাসপাতালেও মানুষটা ছায়ার মতো দীপ্তিকে আগলে রেখেছিল। সুমিত্রা ভরসা দিয়ে বলল, লজ্জার কিছু নেই দীপ্তি, আমি তোমার মায়ের মতো। দীপ্তি মুখে কিছু বলল না, তবে ধীরে ধীরে মেক্সিটা তুলে দিল। সুমিত্রা এক মনে ড্রেসিং করে রাতের খাবার খাইয়ে দিল। তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল দীপ্তি। মাঝরাতে ঘুম ভেঙে অনুভব করলো এই ঘুটঘুটে অন্ধকারে একটা হাত দীপ্তির হাতটা শক্ত করে ধরে রেখেছে। পাশেই সুমিত্রা নাক ডেকে ঘুমাচ্ছে। দীপ্তিকে নড়াচড়া করতে দেখে সৌভিক ফোনের লাইট নিজের মুখে ধরল। অসময়ে সৌভিককে দেখে পিলে চমকে উঠল দীপ্তির। হায়, মানুষটা এই কয়দিনে কেমন শুকিয়ে একটুখানি হয়ে গেছে। গালে অযত্নে দাড়ি গজিয়েছে, মুখটা খুব মলিন। দীপ্তি ধীরে ধীরে উঠে বসলো, তবে সৌভিককে দেখে আগের মতো আর উচ্ছ্বাস কাজ করলো না। গাঢ় কণ্ঠে বলল, কি চাই? সৌভিক মাথা নিচু করে ফেলল। দীপ্তির কাছে আর কিছুই চাওয়ার নেই সৌভিকের। ফুলসজ্জার রাতে এমন একটা কাণ্ড ঘটিয়েছিল সৌভিক, প্রতিটা সেকেন্ডে মনে হলে অনুশোচনায় দগ্ধ হয়ে যায় সৌভিক। বাবার কড়া নির্দেশ, দীপ্তিকে ডিস্টার্ব করা যাবে না। এই বাড়িতে দীপ্তি দীপ্তির মতো থাকবে, সৌভিক সৌভিকের মতো। কিন্তু সৌভিকের মন তো মানে না। সৌভিক খুব করে চায় দীপ্তি সৌভিকের আশেপাশে থাকুক। সে আগের মতো সৌভিককে দেখে লজ্জা পাক, বুক ধুরু ধুরু করুক, মন থেকে ভালোবাসুক। মানুষের সব চাওয়া বোধহয় পূর্ণতা পায় না। সৌভিক বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। তখনও দীপ্তির একটা হাত সৌভিকের মুঠোর মধ্যিখানে ধরে রাখা। বলল, ঘরে চলো দীপ্তি। দীপ্তি একটুও ভয় পেল না। লাইটের আলোটা ঘুরিয়ে ধরে সৌভিকের চোখে চোখ রাখলো। তারপর কেমন করে যেন হাসলো দীপ্তি। ঠান্ডা কণ্ঠে বলল, ওই ঘরে নিয়ে কি করবেন? সেদিনের মতো রেপ্ট করবেন? সৌভিক দু চোখ বুজে ফেলল, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, দীপ্তি, ভুল বললাম কিছু? সরি, আমি এখনো সম্পূর্ণ সুস্থ নই। আমার শরীরটা পেতে হলে আর কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অপমান করছো? দীপ্তি অবাক হবার ভান করে বলল, অপমান? তাও আবার আপনাকে? এত সাহস আছে নাকি আমার? দীপ্তি, আমার মাথা গরম করে দিও না প্লিজ, ঘরে চলো। বললাম তো আমি এখনো সুস্থ হইনি। সৌভিক নিচু কণ্ঠে বলল, তুমি যা ভাবছো আমি তার জন্য ডাকিনি। তাহলে কিসের জন্য ডেকেছেন? আপনার হাত পা টিপে দিতে হবে? দীপ্তি। সৌভিক আচমকা দীপ্তিকে কোলে তুলে নিল। দীপ্তির গা জ্বালানো কথা সৌভিকের সহ্য হচ্ছে না। দীপ্তি ছটফটিয়ে উঠল। সৌভিকের বুকে মৃদু কিল ঘুষি দিয়ে অধৈর্য হয়ে রাগী কণ্ঠে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার করব এখন। সৌভিক দীপ্তিকে কোলে নিয়ে নিজের ঘরে যেতে যেতে বলল, করো চিৎকার, দেখি কেমন তেজ তোমার। বাট আই ডোন্ট কেয়ার। সৌভিকের মুখের অভিব্যক্তি দেখে মনের ভেতর কি চলছে বোঝা গেল না। দীপ্তি এক পলক সৌভিকের মুখ পানে গভীর দৃষ্টি মেলে তাকালো। দীপ্তি মন থেকে চাইছে সৌভিককে মনে প্রাণে ঘৃণা করতে, শুধু ঘৃণা নয়, তীব্র ঘৃণা। কিন্তু বেহায়া মন কিছুতেই সৌভিককে ঘৃণা করতে সায় দিচ্ছে না। সৌভিক দীপ্তিকে আস্তে করে বিছানায় বসিয়ে দিল, নিজেও দীপ্তির পাশে বসলো। দীপ্তির এক হাত জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, সব কিছুর জন্য সরি। দীপ্তির এত কান্না পেল, ঠোঁট উল্টে ফুফিয়ে কেঁদে দিল। সৌভিক দীপ্তির মাথা নিজের বুকে চেপে ধরল, পিঠে হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, সরি তো দীপ্তি, প্লিজ কেঁদো না। দীপ্তির কান্নার স্রোত ধীরে ধীরে বাড়ছে, শরীর ফুলে ফুলে উঠছে। স্বামী নামক সবচেয়ে কাছের প্রিয় মানুষটার এতটুকু সহানুভূতি পেয়ে
লাজুক মনটা জোয়ারের ঢেউয়ের মতো স্বচ্ছ জলে ধুয়ে মুছে সমস্ত অভিযোগ অভিমান কোথায় বিলীন হয়ে গেল। তবে অভিমানের রেশ সহজে কাটতে চাইল না। কানের গভীরের পাতলা পর্দায় বারবার প্রতিধ্বনিত হচ্ছে সুপ্তি নামটা। সেদিন মানুষটা দীপ্তির খুব কাছে এসে আকুল হয়ে সুপ্তিকে ডাকছিল কেন? প্রশ্নটা মাথায় চেপে বসেছে। দীপ্তির ঠোঁট নেড়ে প্রশ্নটা করতেই সবিক থামিয়ে দিল। দীপ্তির ঠোঁটে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, চুপ, এই নিয়ে আর কোনো কথা হবে না। সব ভুলে আমরা আবার নতুন করে শুরু করব। সবিক আলতো করে ধরে দীপ্তিকে বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে শুয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বোকা দীপ্তি স্বামীকে নিজের করে পাওয়ার আনন্দে বিভোর হয়ে রইল। এতটুকু উষ্ণ স্পর্শে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভুলে গেল। পেটে ঘুমের ওষুধ পড়েছে, ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। অন্যদিকে সবিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বোকা মেয়েটাকে বশ মানানো গেছে। তবে এত সহজে বশ মেনে যাবে এটা ছিল দুঃস্বপ্ন। এখন থেকে দীপ্তির সামনে ভালো স্বামীর মুখোশ পরে থাকবে সবিক। আর এত বেশি ভালোবাসা দিবে, দীপ্তি ভুলে আর সবিককে ছেড়ে যাওয়ার কথা জীবনেও ভাবতে পারবে না। এমন বোকা মাথামোটা বউ তো সবিকের দরকার, যাকে বোকা বানিয়ে ঘরে রেখে বাইরে হাজারটা মেয়ের সাথে পরকীয়া করলেও জীবনেও ধরতে পারবে না দীপ্তি। তবে আরও বেশি সতর্ক থাকতে হবে সবিককে। মাথা গরম করে বা উল্টাপাল্টা কিছু খেয়ে আর দীপ্তির কাছে যাওয়া যাবে না, ভুলেও না। সকালে এক টেবিলে 3 জন ভাত খেতে বসেছে। সুপ্তির মা সুবর্ণা রানী চিন্তিত ভঙ্গিতে বলল, ছোট মেয়েটাকে তাড়াহুড়ো করে বিয়ে দিলাম। কত করে বললাম অষ্টমঙ্গলায় আয়, আসলো না। কি জানি ওই বাড়িতে কেমন আছে। নিহারবাবু খেতে খেতে বলল, চিন্তা করো না, হয়তো ভালোই আছে। তারা খুব আগ্রহ দেখিয়ে আমার মেয়েটাকে বউ করে নিয়ে গেছে। আশা করি খারাপ রাখবে না। সুপ্তি বলল, মনের ভেতর অশান্তি লাগলে একবার দেখে আসো গিয়ে তোমরা। সুবর্ণা রানী বলল, 1 বছর না গেলে মেয়ের বাড়িতে যাব না। সুপ্তি বিড়বিড় করে বলল, কুসংস্কার। সুবর্ণা রানী সুপ্তির মাথায় হাত বুলিয়ে দিল। ধীর কণ্ঠে বলল, সুপ্তি বলো মা, তোর জন্য ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, ছেলে ভালো, অমায়িক ব্যবহার, তারা আর দেরি করতে চাচ্ছে না। তোর যদি ছেলে দেখে পছন্দ হয় এই মাসেই তোদের বিয়েটা সেরে ফেলব। সুপ্তি বেশ অবাক হলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, কবে এলো বিয়ের প্রস্তাব? দীপ্তির বিয়ের দিন। দীপ্তির শ্বশুরবাড়ির আত্মীয় নাকি? হ্যাঁ। কে মা? দীপ্তির মামা শ্বশুরের ছেলে আবির। আবির নামটা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সুপ্তি। মুখে কোনো কথা জোগালো না। আবির নিঃসন্দেহে ভালো ছেলে। সেদিন ঝড় বৃষ্টির রাতে ছাদে চিলেকোঠার ঘরে আটকা পড়েই আবিরকে বেশ ভালো করেই চিনেছে সুপ্তি। আবিরের জায়গা অন্য কেউ হলে ওই রাতে ঠিকই সুযোগ নিত, কিন্তু আবির কোনো সুযোগ নেওয়ার চেষ্টাই করেনি। উল্টো সুপ্তিকে সম্মানের সাথে বন্দি ঘর থেকে মুক্ত করে দিয়েছে। সুবর্ণা রানী বলল, কি রে, তোর কি মত? সুপ্তি ভাতের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তোমরা যা ভালো বুঝো। সুপ্তির উত্তর শুনে বাবা মা দুজনের মুখে হাসি ফুটে উঠল। সুবর্ণা রানী খুশি মনে আবিরের মাকে ফোনে সুপ্তির হ্যাঁ সূচক উত্তরটা জানাতে চলে গেল। ট্রিনা রানীরও মত আপাতত কাছের আত্মীয় স্বজন নিয়ে বিয়েটা সেরে রাখবে, পরে দিন সময় দেখে বড় করে রিসেপশন করবে। এতে যেন সুপ্তির মাও হাফ ছেড়ে বাঁচল। দীপ্তিকে বিয়ে দিয়ে এমনিতে হাতের অবস্থা ভালো না। এখন বড় মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে গেলে কয়েক লক্ষ টাকা গুনতে হবে। হাত একদম ফাঁকা। বড় মেয়েকে ঋণ করে বিয়ে দিতে হতো। এই বরং ভালো হলো, একদিকে ভালো পাত্র পাওয়া গেল, অন্যদিকে খরচও বাঁচল। ট্রিনা রানী কথা বলার এক ফাঁকে সুপ্তির নাম্বারটা চেয়ে নিল। সুপ্তির মায়ের সাথে কথা বলতে বলতে আবিরকে আসতে দেখে ইশারায় ফোনে একটা নাম্বার টুকে নিতে বলল। ট্রিনা রানী ফোন রাখতে আবির বলল, কার নাম্বার মা? ট্রিনা রানী মুচকি হেসে বলল, তোর হবু বউয়ের নাম্বার। আবির নাম্বারটা সেভ করার জন্যই জিজ্ঞেস করেছিল। আবিরের হাত থেমে গেল। অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকালো। অস্ফুট স্বরে বলল, সুপ্তি বিয়েতে রাজি হয়ে গেছে? হ্যাঁ, খুব শীঘ্রই তোদের 4 হাত এক করে দেব। সবিকের ঘটনাটা জানলে যদি ওনারা মত পাল্টে ফেলে? না না বাবা, আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। মা উঠে চলে গেল। আবির তবদা খেয়ে ওখানেই বসে রইল।
আবিরের অতীত জানার পর সুপ্তি যে বিয়েতে এত সহজে রাজি হয়ে যাবে এটা ছিল দুঃস্বপ্ন। আবির বিশ্বাসই করতে পারছে না, সত্যিই সব মেয়েরা খারাপ হয় না। পাপড়ি ছিল আবিরের কাছে আতঙ্ক। 2 মাস নিজের ঘরের ব্যালকনিতে একাকী মশার কামড় খেয়ে অসহ্য গরমে রাত কাটাতে হয়েছে আবিরকে। ফুলশয্যার রাতে যখন প্রথম ঘরে গেল আবির, পাপড়ি তখন বিছানার মাঝখানে বসা। আবিরকে ঘরের দরজা বন্ধ করতে দেখে লাফিয়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, দেখলাম ব্যালকনিতে অনেকগুলো বেলি ফুল ফুটেছে, আমাকে 2টো ফুল এনে দিবেন? আবির মৃদু হেসে ব্যালকনিতে চলে গেল। কতগুলো বেলি ফুল ছিঁড়ে পেছনে ঘুরতেই দেখল দরজা ভেতর থেকে বন্ধ। ব্যালকনির সামনেই জানালা ছিল। পাপড়ি সেখানে দাঁড়িয়ে গড়গড় করে পাপড়ির টান টান উত্তেজনামূলক প্রেম কাহিনীর গল্প শুনিয়ে গেল এবং একই সাথে থ্রেট দিল, যতদিন পাপড়ি এ বাড়িতে থাকবে আবির যেন ব্যালকনিতেই থাকে। ভুলেও যদি রাতে এক ঘরে থাকার চেষ্টা করে তখনই পাপড়ি নিজেকে শেষ করে দেবে। মেয়েটার কথাবার্তা ছিল উগ্র টাইপ। মা বড় শখ করে এত বেছে বেছে মেয়েটাকে বউ করে এনেছে। তার শখের বৌমার আসল রূপ দেখে মা খুব কষ্ট পাবে, এই ভেবে আবির সময় নিয়েছিল। ভেবেছিল ধীরে ধীরে মাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার আগেই পাপড়ি টাকা পয়সা গয়নাগাটি চুরি করে একদিন দুপুরে পালিয়ে গেল। এতে অবশ্য আবির হাফ ছেড়ে বেঁচেছিল, কিন্তু মা খুব ভেঙে পড়েছিল। অতিরিক্ত সুন্দর মেয়েদের প্রতিও আবিরের বিতৃষ্ণা এসে গিয়েছিল। অনেক দিন পর শ্যামবর্ণের মায়া মায়া চেহারা সুপ্তিকে দেখে ভালো লেগেছে, মুগ্ধ হয়েছে, প্রেমে পড়েছে, যাকে বলে ফার্স্ট সাইট ইন লাভ। সেদিন সুপ্তিকে প্রথম স্পর্শের রেশ এখনও গভীরভাবে অনুভব করে আবির। সেদিনের সেই সুপ্তির স্পর্শ লাগা ভেজা শার্টটাও ধোয়া হয়নি, রোদে শুকিয়ে খুব যত্ন করে তুলে রেখেছে আবির। মন খারাপ থাকলে বা সুপ্তির কথা মনে পড়লে সেই শার্টে লেগে থাকা সুপ্তির মেয়েলি শরীরের মাদকতা মেশানো গ্রাণ শুকে আবির। আবেশে 2 চোখ বুজে আসে, মনে মনে সুপ্তিকে নিয়ে কল্পনার রাজ্যে বিচরণ করে। রং তুলিতে একের পর এক রঙিন স্বপ্ন আঁকে, বিভোর হয়। হ্যালো হ্যালো, কে? ওপাশটা নিশ্চুপ। আশ্চর্য, কথা বলছেন না কেন? ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল আবির। আনমনে সুপ্তিকে নিয়ে ভাবতে ভাবতে ভুলে হাতের চাপ লেগে সুপ্তির নাম্বারে ফোন চলে গেছে। মেয়েটা ইতিমধ্যে ফোন রিসিভ করে কথা বলছে। আবির এত লজ্জা পেল, ফোন কেটে দিতে ইচ্ছে করছে না। সুপ্তির কোমল কণ্ঠস্বর আরও একটু বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করছে। আবির ধীর কণ্ঠে বলল, কেমন আছেন সুপ্তি? কে? আবির গাঢ় কণ্ঠে বলল, আমি আবির চ্যাটার্জি। সুপ্তির বুকের ভেতর কাঁপন ধরে গেল। এতক্ষণ অচেনা কেউ ভেবে কথা বলার সময় কণ্ঠে যে তেজ বিরক্তিকর ভাব ছিল, সব যেন এক নিমেষে হাওয়ায় উড়ে গেল। কোমল কণ্ঠে বলল, কেমন আছেন? আবির নিঃশব্দ হাসল। ফোনটা কানের সাথে আর একটু গাঢ়ভাবে চেপে ধরে বলল, ভালো আছি। তারপর কেউ কোনো কথা খুঁজে পেল না। দুজনেই দুজনের নিঃশ্বাসের শব্দ গভীর মনোযোগ দিয়ে শুনতে ব্যস্ত, যেন ফোন রাখার কারো কোনো তাড়া নেই। নীরবতা ভেঙে আবির বলল, ধন্যবাদ সুপ্তি, আমার সবটা মেনে নিয়ে আমার জীবনে আসার জন্য। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, কি বললেন? সুপ্তি। আবিরের কণ্ঠস্বর এবার স্পষ্ট হলো। নিজ কণ্ঠে সুপ্তি বলল, বলুন, আমার সম্পর্কে আর কিছু জানার আছে? না। আবিরের বড় ভালো লাগলো। অবশ্য আবিরের কাছে সব কিছু জানতে চাইলে পুনরায় অতীতের সব কিছু খুলে বলতো আবির। যেহেতু সুপ্তি আবিরের ব্যাপারটা জেনেই বিয়েতে মত দিয়েছে, তাই আর এই বিষয়ে নিজে থেকে কিছু বলল না আবির। কে জানতো এই না বলা কথাগুলো ওদের জীবনে একসময় কাল হয়ে দাঁড়াবে। ওদের নতুন সম্পর্ক নতুন অনুভূতির সাথে গভীরভাবে পরিচয় হওয়ার আগে ছিমছাম সাজানো গোছানো সুন্দর জীবনটা বিষিয়ে দেওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করবে সৌভিক। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।